বক্সে করবা। আর যদি আজকের ক্লাসের পরে কোনো অসুবিধা থাকে তখন তোমাদের ফেসবুক গ্রুপে যে চ্যাট বক্স, যে প্রবলেম বক্স দেওয়া হয়, সেখানে তুমি প্রশ্ন করলে অ্যান্সার পেয়ে যাবে। কাইন্ডলি তোমরা চ্যাটে বা কোয়েশ্চেন অ্যান্সার বক্সে টপিকের বাইরে কোনো কিছু লিখিও না, সেটা তোমাদের আমাদের সবার জন্যই ভালো। তাহলে আমরা শুরু করি। আজকে গতকাল আমরা এসপিডিএফ এই এই 4টা ব্লকের মৌলগুলোর ধর্ম, বৈশিষ্ট্য, উদাহরণ এগুলো আমরা পড়েছিলাম। তো আজকে আমরা শুরু করব আমাদের পর্যায় সারণীতে যে পর্যায় ভিত্তিক ধর্ম যেগুলো রয়েছে সেগুলো কি, তারা কিভাবে চেঞ্জ হয় গ্রুপ থেকে উপর থেকে নিচে, বা পর্যায়ে বাম থেকে ডানে ডান থেকে বামে, সেগুলো আমরা কিভাবে চেঞ্জ হতে দেখি, এগুলো নিয়ে আমরা আজকে দেখবো, পড়াটা দেখার চেষ্টা করব। চলো আমরা শুরু করি। আমাদের এখানে পর্যায়ভিত্তিক ধর্ম যেগুলো রয়েছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট গুলো হলো গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তারপর পরমাণুর আকার, যোজ্যতা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং ধাতব ধর্ম। তা আমরা দেখবো আজকে যে এই 7টা ধর্ম, পর্যায়ভিত্তিক ধর্মগুলো কিভাবে পর্যায়ের উপর থেকে নিচে বাম থেকে ডানে চেঞ্জ হয় এবং এগুলোর কি কি মান আমাদের জানতে হবে, কি কি ব্যতিক্রম রয়েছে, এগুলো আজকে আমরা ভালো করে খেয়াল করব। তো প্রথমে আসো আমরা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দিকে একটু খেয়াল করি। প্রথমে আমরা যদি এই এস ব্লকের ক্ষেত্রে হিসাব করি, দেখো এস ব্লকের ক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে গ্রুপের উপর থেকে নিচে কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা দেখবো। সাপোজ এখন তোমরা জানো গ্রুপের উপর থেকে নিচে কি হয়, আমার পরমাণুর আকার বাড়ে, তাই না? পরমাণুর আকার বেড়ে যায়। তো আকার যদি বাড়ে তাহলে তোমরা বলো তো আকর্ষণ শক্তি, পরমাণু নিউক্লিয়াসের সাথে সর্বস্থ কক্ষপথ ইলেকট্রনের যে আকর্ষণ শক্তি সেটাই কমবে নাকি বাড়বে? বলে ফেলো সেটা কমবে না বাড়বে? হ্যাঁ, মমতাজ বলছো কমবে, তানিম বলছো কমবে, ইফতেখার তানিম, ইউনুস সরকার, মারিয়া আক্তার, ঠিক আছে ধন্যবাদ, তোমরা বলছো কমবে। তো যদি আমার আকর্ষণ কমে যায় তাহলে আমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম থাকবে না? কারণ অল্প তাপমাত্রা আমি তখন তাকে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয় করে ফেলতে পারবো, তাই না? তার মানে আমরা কি জানলাম যে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্ষেত্রে যত উপর থেকে নিচে আমরা নামবো তত পরমাণুর আকার বাড়বে, যত পরমাণুর আকার বাড়বে তত তার আকর্ষণ কমবে, আর আকর্ষণ কমা মানে হচ্ছে আমার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হ্রাস পাবে। এটা আমরা মনে রাখতে পারবো, তাই না? সবাই পারবো তো আমরা? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পারবো। নাফিসা বললো ঠিক আছে, সুলতানা মিম, আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে, আমরা আশা করি পারবো। তাইলে তাই যদি হয় তাহলে এবার খেয়াল করো, এটা তো গ্রুপ ভিত্তিক সম্পর্ক গেল, তাই না? এবার আমরা একটু পর্যায় ভিত্তিক সম্পর্ক দেখি। পর্যায় ভিত্তিক সম্পর্কের ক্ষেত্রে তোমরা চিন্তা করো, আমি যদি পর্যায়ের বাম থেকে ডানে যাই, কি বললাম, বাম থেকে ডানে, তাহলে আমরা জানি আকার হচ্ছে ছোট হয়, তাই না? আকার ছোট হয়ে যায়। আকার ছোট হওয়া মানে হচ্ছে আকর্ষণ বেড়ে যাওয়া, আকর্ষণ বেড়ে যাওয়া মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেড়ে যাবে, তাই না? তাহলে বাম থেকে ডানে আমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেড়ে যায়, আর উপর থেকে নিচে আমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস পায়। কেন? আকার ছোট বড় হওয়ার কারণে। কিন্তু এটা তো স্বাভাবিক। এটা কি? এটা হচ্ছে স্বাভাবিক। হ্যাঁ বুঝতে পারছি। জাহারুন বললাম, আশিকুর রহমান বললা যেগুলো হচ্ছে বাড়বে, হ্যাঁ এটা হচ্ছে স্বাভাবিক। কিন্তু স্বাভাবিকটা জানার সাথে সাথে আমাদের কিছু অ্যাবনর্মাল মানও জানতে হবে। কিছু কিছু মৌল তারা বাম থেকে ডানে বাড়ার কথা থাকলেও তারা বাড়ে না, তারা হয়তো অনেক সময় কমে যায়, অনেক সময় বেড়ে যায়। ঠিক আছে, এই মানগুলো, এই যে যেগুলো হচ্ছে এক্সেপশনাল, সেগুলো আমাদের একটু জানতে হবে। খেয়াল করো, তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ যে আমি সিলিকনকে মার্ক করে রেখেছি, তাই না? সিলিকনকে আমি মার্ক করে রাখছি। কারণ কি? কারণ সিলিকনের ক্ষেত্রে তোমরা জানো সিলিকন হচ্ছে দৈত্যাকার অণু গঠন করতে পারে, তাই না? সিলিকন কি করে? সে আরেকটা সিলিকন এবং বিভিন্ন অক্সিজেনের সাথে সে বড় বড় দৈত্যাকার অণু গঠন করতে পারে। এর মাধ্যমে সে অনেক বড় অণু গঠন করে ফেলে, তখন সেটার গলনাঙ্ক সংখ্যা অনেক বেড়ে যায়, সেটাকে ভাঙা অনেক কষ্টকর হয়ে যায়। তাহলে দেখো সিলিকনের ক্ষেত্রে আমরা কি জানবো? আমরা জানবো সিলিকনের ক্লাসে অতি বৃহৎ অণু থাকে, সেজন্য সিলিকনের কি হয়, সিলিকনের ক্ষেত্রে গলনাঙ্ক সংখ্যাটা অনেক বেশি থাকে। আচ্ছা ঠিক আছে, এবার আসো আমরা পরের টপিকে যাই। মনে করি এখানে দেখো ফসফরাস, সালফার এবং ক্লোরিন আছে, ফসফরাস, সালফার, ক্লোরিন। তো বাম থেকে ডানে গেলে আমার এই গলনাঙ্ক সংখ্যা বেশি হওয়ার কথা ছিল, ঠিক আছে? গলনাঙ্ক সংখ্যা বেশি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখবো যে এই ফসফরাস, সালফার বা ক্লোরিন এদের গলনাঙ্ক সংখ্যা হচ্ছে কম। কেন কম? কারণ তুমি জানো ফসফরাস প্রকৃতিতে P4 হিসেবে থাকে, তাই না? ফসফরাস প্রকৃতিতে P4 হিসেবে থাকে, সালফার প্রকৃতিতে S8 হিসেবে থাকে, ক্লোরিন Cl2 হিসেবে থাকে। তো এদেরকে যখন আমরা ভাঙছি তখন আমাদেরকে সমযোজী বন্ধন ভাঙতে হয় না। কি বললাম? এদেরকে ভাঙার জন্য আমার সমযোজী বন্ধনটা ভাঙতে হয় না, বরং আমরা ভ্যান্ডারওয়ালস বন্ধনটা ভাঙলেই হয়ে যায়। ভ্যান্ডারওয়ালসটা খুবই দুর্বল বন্ধন, সেটা ভাঙলেই হয়ে যায়। তো ভ্যান্ডারওয়ালস বন্ধন থাকার কারণে ওরা খুব কম তাপমাত্রাতে গলনাঙ্ক বিস্তারকে পৌঁছে যেতে পারে। তাহলে আমরা কি কি জানলাম? জানলাম যে গ্রুপ উপর থেকে নিচে আকার বাড়ে বলে আমার গলনাঙ্ক বিস্তার হ্রাস পাই, বাম থেকে ডানে সেটা বৃদ্ধি পায়, কিন্তু সিলিকনের ক্ষেত্রে সেটা
ওই স্বাভাবিকের মতো বৃদ্ধি পায় না, বরং অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায়। কারণ কি? কারণ সিলিকন দৈত্যাকার অণু, সেজন্য। আর ফসফরাস, সালফার এবং ক্লোরিনের ক্ষেত্রে কি হয়, তারা তাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস বল থাকে বলে তাদের কণার সংখ্যাটা অনেক কম থাকে। এইটুকু কি আমরা বুঝতে পারছি? একটু বলো তো। ঠিক আছে, শাহনাজ বলছে বুঝছে, হামিলা বুঝছো, সুরাইয়া বুঝছে, তো হেবা বললে আবার বলেন। আচ্ছা ঠিক আছে, আমরা আবার বলছি, প্যারা নেই। একটু এখানে দেখো, আমরা বললাম যে গ্রুপে উপর থেকে নিচে পরমাণুর আকার বাড়বে বলে গলনাঙ্ক স্থিরাঙ্ক কমবে, আকর্ষণ কমে গেছে বলে। বাম থেকে ডানে পরমাণুর আকার ছোট হয়েছে বলে গলনাঙ্ক স্থিরাঙ্ক বাড়বে, আকর্ষণ বেড়ে গেছে বলে। কিন্তু সিলিকনের ক্ষেত্রে সেটা অনেক বেশি। কেন অনেক বেশি? কারণ তার মধ্যে দৈত্যাকার অণু আছে। ফসফরাস, সালফার, ক্লোরিন সেটা কম। কেন কম? তাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস বল আছে। ভ্যান ডার ওয়ালস বল নামক দুর্বল বন্ধন আছে বলে ওরা কম তাপমাত্রায় গলনাঙ্ক স্থিরাঙ্ক পৌঁছে যেতে পারে। ঠিক আছে, এবার আমরা পরের টপিকে যাই। আচ্ছা, এবার আসো পরমাণুর আকার। আমরা জানি পরমাণুর আকার ব্যাখ্যা করতে গেলে দুই ধরনের ব্যাসার্ধ আছে, একটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, একটা হচ্ছে তোমার ধাতব ব্যাসার্ধ। সমযোজী ব্যাসার্ধ মানে কি? সমযোজী বন্ধনে আবদ্ধ দুটো নিউক্লিয়াস, দুটো মৌলের নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব তার যে হাফ, সে হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। আর ধাতব ব্যাসার্ধ কি? ধাতুর কেলাসে যেখানে থাকে, তোমরা জানো ধাতুর কেলাসের মধ্যে কিন্তু ইলেকট্রনগুলো যাওয়া আসা করতে পারে, এক জায়গা থেকে যেতে পারে। তো এই ধাতব ক্লাসের মধ্যে দুইটা নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব তার যে হাফ, সেটা হচ্ছে ধাতব ব্যাসার্ধ। তো এখানে একটা ইনফো তোমার মনে রাখতেই হবে, সেটা হচ্ছে যে ধাতব ব্যাসার্ধ সাধারণত সমযোজী ব্যাসার্ধ থেকে 10 থেকে 20% বেশি হয়। এটাই খুব ইম্পর্টেন্ট একটা ইনফো, যে 10 থেকে 20% বেশি হয়। আচ্ছা ঠিক আছে, তোমার কিছু দৈত্যাকার অনুমানই কি? দৈত্যাকার অনুমান আছে যখন দুইটা পরমাণু মিলে অনেক বড় একটা অণু, স্বাভাবিকের চাইতে অনেক বড় একটা অণু তৈরি করে ফেলে। যেমন ক্লোরিন, ক্লোরিন তো ক্লোরিন দুইটা অণু মিলে বসে আছে, দুইটা পরমাণু মিলে বসে আছে। সালফার, তারা হচ্ছে 8টা পরমাণু মিলে বসে আছে। ফসফরাস 4টা নিয়ে বসে আছে, কিন্তু সিলিকন মনে করো 1000টা সিলিকন নিয়ে বসে আছে। এটা হচ্ছে দৈত্যাকার অণু। আচ্ছা, তো পরমাণু ব্যাসার্ধ আমরা পড়লাম, এবার আসলে পরমাণু যোজ্যতাতে। আমরা জানি পরমাণু যোজনী মানে কি? একটা যৌগ গঠনে কোন একটা মৌল অন্য আর কতটা মৌলের সাথে যুক্ত হতে পারতেছে, এটাকে আমরা বলি ওই মৌলের যোজনী, তাই না? আহ গলনাঙ্কের মান পড়া লাগবে না, জাস্ট যেটা বললাম, মনে করো তুমি ফসফরাস, সালফার, ক্লোরিন এগুলো পড়তে পারো, এর বেশি তোমার লাগবে না। তুমি সোডিয়াম এটা পড়বা, কারণ সোডিয়াম এটা প্রায়ই আসে, সোডিয়াম ক্লোরাইড প্রায়ই আসে। এটা এই কয়টা পড়তে পারো, এর বেশি লাগবে না আমাদের। আচ্ছা, পরমাণু যোজনীর ক্ষেত্রে আসো। পরমাণু যোজনীর ক্ষেত্রে দেখো, আমরা বললাম যে একটা মৌলের যোজনী হচ্ছে সেটাই যে সে অন্য মৌলের কত সংখ্যক পরমাণু সাথে যুক্ত হতে পারতেছে। তো আমরা কোন একটা মৌলের যোজনী বের করার সময় দুইটা প্যারামিটার দিয়ে হিসাব করি, দুইটা মৌলের সাথে আমরা তুলনা করে বের করি যে তার যোজনী কত হবে। তো একটা মৌল হচ্ছে অক্সিজেন, আর হচ্ছে হাইড্রোজেন। মনে করো আমি লিখলাম Na2O, তার মানে কি? আমার একটা সোডিয়াম, একটা অক্সিজেন আর একটা সোডিয়াম, এভাবে তারা যুক্ত হয়েছে মনে করো। তাহলে আমি দেখছি যে একটা সোডিয়াম একটা অক্সিজেন যুক্ত হয়েছে, প্রতিটা সোডিয়াম একটা করে অক্সিজেন যুক্ত হয়েছে। তো তখন তখন আমরা বলবো সোডিয়ামের যোজনী হচ্ছে 1, কারণ সে একটা অক্সিজেন যুক্ত হতে পারছে। আবার মনে করো আমি বললাম সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখানে দেখো সোডিয়াম একটা হাইড্রোক্সাইড যুক্ত হয়েছে। তো যখন আমি অক্সিজেনের সাপেক্ষে বের করি, তখন বলা হয় যে সেটাকে অক্সিজেন যোজ্যতা। কি বললাম? কোন মৌলের অক্সিজেনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে ওই মৌলের অক্সিজেন যোজ্যতা বলে। এখন যেহেতু সোডিয়াম একটার সাথে যুক্ত হতে পারছে, তাই আমরা বলি ওর অক্সিজেন যোজ্যতা 1। আর মনে করো কার্বন মনোক্সাইড, ও একটার সাথে যুক্ত হতে পারছে, ওর এখানে হচ্ছে তোর, মনে করো কার্বন মনোক্সাইড না, কার্বন ডাইঅক্সাইড ক্ষেত্রে, মনে করো কার্বন ডাইঅক্সাইড ক্ষেত্রে প্রতিটা কার্বন দুইটা অক্সিজেন যুক্ত হয়েছে। তো এক্ষেত্রে আমি বলবো যে ওর অক্সিজেন যোজ্যতা হচ্ছে 2, এরকম। বুঝতে পারছো? এরপরে দেখো, মনে করো আমি বললাম যে হাইড্রোজেন যোজ্যতা। হাইড্রোজেন যোজ্যতা মানে কি? হাইড্রোজেন যোজ্যতা মানে হচ্ছে যে কোন একটা মৌল হাইড্রোজেন কতটা হাইড্রোজেন যুক্ত হতে পারতেছে। যেমন দেখো NaH, NaH, এখন আমরা বলবো যে NaH এর ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোজেন হচ্ছে 1, কারণ কি? সে একটা হাইড্রোজেন যুক্ত হতে পারতেছে। বুঝতে পারছো? এরকম তোমাকে বললো Cl, ক্লোরিনের হাইড্রোজেন যোজ্যতা কত? একটা ক্লোরিন একটা এইচএস এ যুক্ত হতে পারে, তখন আমরা বলি HCl হাইড্রোজেন যোজ্যতা হচ্ছে 1। বুঝতে পারছো? এভাবে অক্সিজেন এবং হাইড্রোজেনের সাথে তুলনা করে আমরা কোন একটা মৌলের যোজনী নির্ধারণ করতে পারি। এখন যদি বলা হয় যে পরমাণুর যে যোজ্যতা বা যোজনী, এটা কিভাবে তোমার পর্যায়ের বাম থেকে ডান উপর থেকে চেঞ্জ হয়? তোমরা জানো যে গ্রুপে তো কখনোই যোজনী চেঞ্জ হয় না, গ্রুপে সবসময় যোজনী সেম থাকে। একটা গ্রুপে
যদি সবসময় সেম থাকে, কিন্তু একটা ওইটার ক্ষেত্রে কি বলে যে তোমার একটা পর্যায়ের ক্ষেত্রে আমরা জানি যে যোজনীটা বাম থেকে ডানে চেঞ্জ হতে পারে, প্রথমে সেটা বাড়তে থাকবে আবার সেটা কমতে থাকবে। কিন্তু কার্বন মনোক্সাইডের বলো বলছো, কার্বন মনোক্সাইড কি হবে, কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে কার্বন যোজিত হচ্ছে 1, কারণ আমরা জানি এখানে জারণ সংখ্যা সেম থাকে না, তাই না? এক্ষেত্রে ওর কার্বনের অক্সিজেন যোজিত হচ্ছে 1, কিন্তু কার্বন ডাইঅক্সাইড সেটা হবে 2, এরকম আর কি। আচ্ছা, তো আমরা এর পরে যাই, লাগবে না। আয়নীকরণ শক্তিতে আসো। এরপর টপিক হচ্ছে আয়নীকরণ শক্তি। তো আয়নীকরণ শক্তির ক্ষেত্রে খেয়াল করো যে আয়নীকরণ শক্তি আমরা কাকে বলি, সেটা সংজ্ঞাটা কি। মেরিয়াল তোমাকে কখন সংজ্ঞা জিজ্ঞেস করবে না, কিন্তু তোমাকে তো ব্যাপারটা বুঝতে হবে যে সংজ্ঞাটা কাকে বলে। তো তুমি জেনে রাখবা যে আয়নীকরণ শক্তি হচ্ছে একটা তাপহারী বিক্রিয়া। কি? তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া মানে কি? তাপহারী বিক্রিয়া মানে হচ্ছে যে এই বিক্রিয়া ঘটানোর জন্য তোমাকে তাপ দিতে হবে, তুমি এটাতে তাপ দিবা, ঠিক আছে? তাপ দিলে কি হবে? তাপ দিলে একটা গ্যাসীয় তোমার বিচ্ছিন্ন পরমাণুর সাথে, একটা গ্যাস, এক মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুর সাথে তুমি একটা 1 মোল ইলেকট্রনকে তুমি যুক্ত করবা। যুক্ত করতে, সরি, 1 মোল তুমি বের করে দিবা, 1 মোল তুমি বের করে দিবা, বের করে তাকে ধনাত্মকে তুমি পরিণত করবা। সেটা করতে তোমার কি পরিমাণ শক্তি খরচ হবে, এটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। আমি কি বললাম আবার বলি, 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু থেকে একটা ইলেকট্রনকে বের করে দিতে যে পরিমাণ শক্তি আমার খরচ হয় বা আমি দিচ্ছি, সেটাকে আমরা বলি আয়নীকরণ শক্তি, ঠিক আছে? তো মনে করি এটা হচ্ছে 1 মোল বিচ্ছিন্ন একটা গ্যাসীয় পরমাণু, একটা মৌল। আমি কি করছি, তার থেকে একটা ইলেকট্রনকে বের করে দিছি। এই বের করে আমার একটা শক্তি দেওয়া লাগছে না, যে এনার্জি, এটাই হচ্ছে আমার আয়নীকরণ শক্তি। তাহলে আমাকে জানতে হবে যে এই আয়নীকরণ শক্তিটা পর্যায়ের বাম থেকে ডানে উপর থেকে নিচে কিভাবে চেঞ্জ হয়। তাহলে একটু দেখো, গ্যাসীয় বিচ্ছিন্ন বলতে আমরা বুঝাচ্ছি, মনে করো স্বাভাবিক অবস্থায় যদি একটা একটা সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বের হয়ে যায়, তাহলে সে কি করবে? সে ইনস্ট্যান্ট তার এই ঘাটতি পূরণ করার জন্য পাশ থেকে আরেকটা ইলেকট্রনকে নিয়ে ফেলবে না, নিয়ে ফেলে সে আবার সোডিয়াম হয়ে যাবে। আমরা বলছি না, ধরি ও এমন একটা জায়গায় যেখানে ওর আশেপাশে কেউ নেই, ও একটা বিচ্ছিন্ন অবস্থায় আছে, ও একটা গ্যাসীয় অবস্থায় আছে, বিচ্ছিন্ন অবস্থায় আছে, যে ও প্লাস হওয়ার পর কেউ ওকে আরেকটা ইলেকট্রন দান করে নিউট্রাল করে দিতে পারবে না, আমরা এটা মিন করতেছি। আচ্ছা, এখন দেখো আমরা যেটা বললাম, যেটা পর্যায়ের ক্ষেত্রে উপর থেকে নিচে কিভাবে চেঞ্জ হবে। আমরা যদি পর্যায় উপর থেকে নিচে উপর নিচে নামলে কি হয়, আমার আকারটা বেড়ে যায়। তো আকারটা বেড়ে গেলে কি হবে? আকারটা বেড়ে গেলে আমার আকর্ষণ শক্তি কমে যাবে। আকর্ষণ শক্তি যদি কমে যায়, একটা নিউক্লিয়াসের সাথে যদি আমার সর্বপরিস্থিত কক্ষপথ ইলেকট্রনের আকর্ষণ শক্তি কমে যায়, তাহলে আমি সহজে অল্প তাপ প্রয়োগ করে ইলেকট্রনকে বের করে ফেলতে পারবো, তাই না? তাই দেখো, যদি আমার উপর থেকে নিচে নামি আমি একটা গ্রুপের, তাহলে আমার আকার বেড়ে যায়। আকার বাড়লে কি হয়, আয়নীকরণ শক্তি হ্রাস পায়। এটুকু আমরা বুঝতে পারছি, তাই না? হ্যাঁ, আজ শরীফুল ইসলাম বলছে বুঝতে পারছেন, কমবে, ঠিক আছে। এবার তাহলে আমরা দেখি পর্যায় ক্ষেত্রে কি হবে। ধরো পর্যায় ক্ষেত্রে দেখো, বাম থেকে ডানে গেলে আমার তো আকার কমতেছে, আকার কমা মানে হচ্ছে আকর্ষণ বাড়া। নিউক্লিয়াসের সাথে সর্বশেষ কক্ষপথ ইলেকট্রনের আকর্ষণ বাড়বে। আকর্ষণ বাড়লে আমার সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন থেকে একটা ইলেকট্রনকে বের করে দিতে বেশি শক্তি প্রয়োগ করতে হবে, তাই না? তাই আমার আয়নীয় শক্তি কি হবে, বাড়বে। বাম ডানে বাড়বে, উপর নিচে কমবে। হ্যাঁ, বাম থেকে ডানে গেলে বাড়বে। হৃদয় চন্দ্র বলছো যে বাম থেকে ডানে বাড়বে, উপর নিচে কমবে, সেটাই। উপর থেকে নিচে হলে কমে, কিন্তু বাম থেকে ডানে হলে বাড়ে। তাহলে দেখি আমরা জেনে গেলাম যে আয়নীকরণ শক্তি উপর থেকে নিচে কমে, বাম থেকে ডানে বাড়ে, কিন্তু এটা তো স্বাভাবিক। কিছু কিছু ক্ষেত্রে কিছু এক্সেপশন আছে, তাই না? এই এক্সেপশন গুলো আমাদের এখন মনে রাখতে হবে, যে এক্সেপশন গুলো কোথায় কোথায় আছে, কি কারণে এক্সেপশন হচ্ছে, আগে 5 মিনিট আমরা সেটা বুঝবো, ঠিক আছে? প্রথমে আসো আমরা দেখি যে এক্সেপশনটা কেন হয়। এক্সেপশন কেন হয় সেটা আমরা দেখবো। এক্সেপশন হয় কি কারণে? এক্সেপশন হয় পূর্ণ এবং অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস থাকার কারণে। দেখো, পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল যুক্ত পরমাণু হচ্ছে অধিক সুস্থিত। কি বললাম? যদি কোনো পরমাণুর অরবিটাল পূর্ণ থাকে অথবা অর্ধপূর্ণ থাকে, তাহলে কি হবে? তাহলে সেটা অধিক সুস্থির থাকবে, ওর মধ্যে থেকে ইলেকট্রন বের করতে আমার অনেক কষ্ট হবে, ঠিক আছে? তো তাই যদি হয়, তাহলে দেখো আমরা দুইটা উদাহরণ দেখি, একটা বেরিলিয়াম, একটা হচ্ছে বোরন। কি বললাম? বেরিলিয়াম এবং বোরন। আমরা বলছি কি বাম থেকে ডানে বাড়ে বলছি, তাই না? বাম থেকে ডানে আয়নিক শক্তি বাড়ে। তাহলে কি হওয়ার কথা ছিল? বোরনে আয়নিক শক্তি বেশি হওয়ার কথা, বেরিলিয়ামে আয়নিক শক্তি কম হওয়ার কথা, তাই না? কিন্তু আমরা যখন ওদের মান দেখবো, দেখবো যে আমরা বেরিলিয়াম আয়নিক শক্তি হচ্ছে দেখো 899 কিলোজুল পার মোল, যেন বোরন হচ্ছে 800 কিলোজুল পার মোল। তাই ব্যাপারটা উল্টো হয়ে গেল না? কথা ছিল বোরনের বেশি হবে, কিন্তু বোরনের হয়ে আছে কম। বেরিলিয়ামে কম হওয়ার কথা, সে হয়ে আছে বেশি। এখন এটা কেন? আমরা যখন দেখবো যে কেন, তখন আমরা দেখবো যে ওদিকে ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু খেয়াল করি। দেখো, বেরিলিয়াম ইলেকট্রন বিন্যাস করতে কত, 1s2 2s2। 1s2 মানে কি? 1s2 মানে হচ্ছে একটা 1s1 1s2। 2s2 মানে কি?
2s1 2s2, তাহলে দেখো ওরা পূর্ণ অরবিটাল না একটা, ওটা পূর্ণ অরবিটাল। তো এই পূর্ণ অরবিটাল থেকে ইলেকট্রনকে বের করতে গেলে আমার অনেক শক্তি দিতে হয়, ঠিক আছে, অনেক শক্তি দিতে হয়। এবার তুমি বোরনেরটা দেখো, বোরনের কি 1s2 2s2 2p1। এখন 2p1 মানে কি? 2p1 মানে যে 2p এর পরে 2px1 2py1 2pz1 খালি আছে, চাইলে এখানে আর্টিকেল বসতে পারে বা এই ইলেকট্রনটাকে খুব সহজে বের করে দেওয়া যাবে, তাই না? তাইলে দেখা যাচ্ছে বোরনে আংশিক পূর্ণ ইলেকট্রন বিন্যাস থাকার কারণে, আংশিক পূর্ণ অরবিটাল থাকার কারণে সহজে বের করে দেওয়া যাচ্ছে, তাই মানটা কম। কিন্তু বেরিলিয়ামের ক্ষেত্রে পূর্ণ অরবিটাল বলে সহজে বের করতে পারছেন, তাই মানটা বেশি। এই দুইটা মানটা আমরা কষ্ট করে মুখস্থ করব, ঠিক আছে? তাহলে আমরা একটা উদাহরণ বললাম কি, বেরিলিয়াম আর বোরন, বেরিলিয়াম পড়ছি আর বোরন পড়ছি। আর একটা পড়বো এখন আমরা নাইট্রোজেন এবং অক্সিজেন। কি বললাম? নাইট্রোজেন এবং অক্সিজেন। নাইট্রোজেন অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি দেখবো? নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখবো যে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা আয়নীকরণ শক্তি পাই 1402 কিলোজুল, অক্সিজেন পাই কত? 1314। অথচ অক্সিজেনের বেশি হওয়ার কথা, কারণ অক্সিজেন বেশি ডানে আসছে, নাইট্রোজেন কম হওয়ার কথা ছিল। কিন্তু এরকমটা কেন হলো? ওদের ইলেকট্রন বিন্যাসটা আমাদের দেখতে হবে। দেখো নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস দেখো 2px1 2py1 2pz1, তার মানে কি ও পুরোপুরি ভাবে একটা অর্ধপূর্ণ অরবিটালের মধ্যে আছে, তাই না? কিন্তু দেখো আমার এই যে এই অক্সিজেন, সে 2px2 2py1 2pz1 হিসেবে আছে, তার মানে কি আমি চাইলে ওর এখান থেকে একটা ইলেকট্রন বাইরে পাঠাই দিয়ে ওকে এরকম অর্ধপূর্ণ অরবিটাল বানিয়ে দিতে পারবো, তাই না? তাই অক্সিজেন থেকে ইলেকট্রন বের করাটা সহজ, কিন্তু নাইট্রোজেন থেকে ইলেকট্রন বের করাটা সহজ না। তাই দিন শেষে নাইট্রোজেনটা বেশি হয়ে গেছে, বুঝতে পারছো? এরকম ঠিক সিমিলার ভাবে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এদের মধ্যে উল্টাপাল্টা আছে, ফসফরাস সালফার এদের মধ্যে উল্টাপাল্টা আছে। তাহলে এই কয়টা তোমাকে একটু জানতে হবে: বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, সালফার। এই চারটা গ্রুপ হচ্ছে কি আমাদের স্বাভাবিক যে নিয়মটা সেটা মানে না। বুঝতে পারছো সবাই? মানগুলো মুখস্থ করতে পারো, এখন পর্যন্ত মেডিকেল আসে না, তবে ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট অনেক। তাহলে আমরা একটু সামারি করি, কি কি বললাম সেটা একটু সামারি করি আমরা। সামারি হচ্ছে দেখো, পরমাণু যদি আকার বাড়ে তাহলে আয়নীকরণ শক্তি হ্রাস পাবে, তাই না? এটা হচ্ছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক। এটা কি? গ্রুপ ভিত্তিক সম্পর্ক, ঠিক আছে? আর যদি উপশক্তি স্তর বাড়ে, মানে পর্যায়ে ক্ষেত্রে উপশক্তি স্তর বাড়লে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে, এটা হচ্ছে পর্যায়ভিত্তিক সম্পর্ক। আর যদি পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল থাকে তাহলে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হবে, যেমন কি বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ওদিকে হচ্ছে তোমার ফসফরাস আর সালফার, ঠিক আছে? এইসব ক্ষেত্রে আমাদের স্বাভাবিক নিয়মটা আর মানবে না। তো এগুলো যদি বুঝতে পারো তাহলে তোমরা আমাকে বলো যে পর্যায় সারণীর সবচেয়ে কম আয়নীকরণ শক্তি সম্পন্ন মৌল কোনটা হতে পারে। দেখি বলো, চ্যাটের মধ্যে বলো যে সবচেয়ে কম আয়নীকরণ শক্তি সম্পন্ন মৌল কোনটা। সবচেয়ে কম কত? তোমরা বলছো সিজিয়াম, কেন ফ্রান্সিয়াম কি হয় না? ফ্রান্সিয়াম বলছে, নাজমুল বলছে ফ্রান্সিয়াম, গোলাম রাব্বি বললে হাইড্রোজেন, লিথিয়াম। আচ্ছা ঠিক আছে, হয়েছে। চিন্তা করে দেখো, এটা যদি আমার পর্যায় সারণী হয়, মানে এটা আমার চারকোণ, এটা হচ্ছে আমার পর্যায় সারণী। আমরা জানি উপর থেকে নিচে কমে, বাম থেকে ডানে বাড়ে, তাইলে সবচেয়ে বামে সবচেয়ে নিচেরটা হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয়, সবচেয়ে সবচেয়ে কম আয়নীকরণ শক্তি সম্পন্ন। তাহলে এই কর্নারে কি আছে আমাদের? আমরা জানি এই কর্নারে আছে ফ্রান্সিয়াম, কিন্তু আমরা জানি ফ্রান্সিয়াম কি? তেজস্ক্রিয়, তাই না? ফ্রান্সিয়াম হচ্ছে তেজস্ক্রিয়, ওকে তো আমি খুঁজে পাই না প্রকৃতিতে। তাই প্রকৃতি খুঁজে পাই কাকে? কাকে আমি প্রকৃতি খুঁজে পাই? আমি সিজিয়ামকে। তাই আমরা বলবো সিজিয়াম হচ্ছে সবচেয়ে কম আয়নীকরণ শক্তি সম্পন্ন। তাই তোমরা এখন বলো সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি সম্পন্ন কে হবে? সবচেয়ে বেশি কে? সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি সম্পন্ন কে? অলরেডি বলছো, তোহাইবা বলছো, হাইবুর রহমান বলছো, মোহাম্মদ ইশতিয়াক বলছে হিলিয়াম। হ্যাঁ, সবচেয়ে উপরে সবচেয়ে কর্নারে কে থাকে? এই জায়গায় থাকে হিলিয়াম। তাহলে হিলিয়াম হবে আমাদের সবচেয়ে অধিক আয়নীকরণ শক্তি সম্পন্ন। তাহলে দেখো সিজিএম এর আয়নীকরণ হচ্ছে সর্বনিম্ন, হিলিয়াম হচ্ছে সর্বোচ্চ। আশা করি বুঝতে পারছো তোমরা, ঠিক আছে? আমরা পরের স্লাইডে যাই। ইলেকট্রন আসক্তি একটু খেয়াল করো, এটা বুঝার জিনিস আছে অনেক ইলেকট্রন আসক্তিটাতে, সবাই একটু ভালো করে খেয়াল করো। সবচেয়ে প্রথম যে কথা ইলেকট্রন আসক্তি, সেটা হচ্ছে সবচেয়ে প্রধান অ্যান্সারটা হচ্ছে যে সবচেয়ে প্রথম প্রথম যে কথাটা জানতে হবে সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি একটা তাপ উৎপাদী বিক্রিয়া। কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। আগেরটা ছিল তাপহারী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। এখন খেয়াল করো, ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে একটা আগের মতো গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল পরমাণুর সাথে তুমি কি করবে? একটা এক মোল ইলেকট্রনকে যোগ করবা। তাহলে এক মোল ইলেকট্রন যদি তুমি যোগ করো তাহলে কি হবে? সেখান থেকে কিছু শক্তি উৎপন্ন হবে, ঠিক আছে? কিছু শক্তি উৎপন্ন হবে। এখন তোমার একটা বেসিক জিনিস তোমার আমি বলি, তুমি মনে রাখো যে যদি ইলেকট্রন কম সহজে ঢুকে যেতে পারে, যদি কোনো একটা জায়গায় ইলেকট্রন সহজে চলে আসতে পারে, তাহলে
তাপ উৎপন্ন হয় কম, তাপ কম উৎপন্ন হয়। বুঝতে পারছো আমার কথা? যদি সহজ ইলেকট্রন আসতে পারে তাহলে কম তাপ উৎপন্ন হবে, আর যদি অনেক কষ্ট ইলেকট্রন আসে, কঠিনভাবে যদি অনেক কষ্ট করে যদি ইলেকট্রনকে আনতে হয়, তাইলে আমার তাপটা অনেক বেশি উৎপন্ন হবে। ব্যাপারটা বুঝতে পারছো কি বললাম? কোন একটা মোলের মধ্যে যদি আমার কম খরচে আমি ইলেকট্রনকে প্রবেশ করাইতে পারি, যেহেতু কম খরচে প্রবেশ করাইছি তাহলে অল্প তাপ উৎপন্ন হবে। আর যদি আমার কোথাও ইলেকট্রন প্রবেশ করতে অনেক কষ্ট করতে হয়, তাহলে সেখানে বেশি তাপ উৎপন্ন হবে। এটুক বুঝে গেছে? যে কথাটা বললাম, যে দুইটা লাইন বললাম, এটুকু কি তোমরা বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো তোমরা, তানভীর বলছে বুঝতে পারছি, ঠিক আছে। এবার তাহলে আমরা গ্রুপ এবং পর্যায়ে কিভাবে চেঞ্জ হয় সেটা দেখবো। এটা একটু বুঝতে হবে। তোমরা আগামী 5 মিনিট একটু মনোযোগ দিয়ে মানে একটু কষ্ট করে মনোযোগ দাও। 5 মিনিট পরে দরকার হলে আমি গ্যাপ দিব, একটু আগামী 5 মিনিট মনোযোগ দিয়ে শুনো। এটা বইয়ে অত সহজে বুঝাই বলে নেই, আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, এটা আমাদের একটা পর্যায় সারণী। আমরা উপর থেকে নিচে নামবো, কি বললাম, উপর থেকে নিচে নামবো। তুমি যদি উপর থেকে নিচে নামো তাহলে আমার আকার হয়ে যাবে কিরকম, বড়, আকার বড় হয়ে যাবে। তো আমার যদি একটা ইলেকট্রনের আকারটা বড় হয়ে যায়, তাহলে আমি কম খরচে সহজে আমি কি করতে পারবো, ইলেকট্রন ঢুকাই ফেলতে পারবো, তাই না? সহজে আমি ইলেকট্রনকে ঢুকাতে পারবো। যদি আমি সহজে ইলেকট্রনকে ঢুকাতে পারি তাহলে কম তাপ উৎপন্ন হবে, কম তাপ উৎপন্ন হবে। তাই আমরা বলি গ্রুপের উপর থেকে নিচে নামলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। কি বলি? উপর থেকে নিচে নামলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। তাহলে ব্যাখ্যাটা কি, খেয়াল কর, ব্যাখ্যাটা বুঝতে হবে, না বুঝলে এখানে ঝামেলা আছে পরে। যত তুমি নিচে নামবা তত আকারটা বাড়বে, যত তোমার আকার বাড়বে তত সহজে তুমি ইলেকট্রনকে জায়গা করতে পারবা। যেহেতু ইলেকট্রনকে তুমি কম খরচে ঢুকাচ্ছ, তাই বিক্রিয়া শেষে কম তাপ উৎপন্ন হবে, কারণ এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, এবার আসো, এই যে নিয়মটা বললাম এটা কিছু ব্যতিক্রম আছে। কি বললাম, এটা কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? ব্যতিক্রম হচ্ছে এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। স্বাভাবিকভাবে আমরা জানি উপর থেকে নিচে নামলে কি হয়, আকার বাড়ে। আকার বাড়লে তাপ উৎপন্ন কম হয়, তাপ উৎপাদন কম হয়। ঠিক আছে, তাহলে সবচেয়ে বেশি তাপ উৎপন্ন কার হয়? ফ্লোরিনের হওয়া উচিত, সবচেয়ে বেশি তাপ উৎপন্ন হওয়া উচিত ফ্লোরিনের। ঠিক আছে, তারপরে ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। কিন্তু দেখা যায় যে ফ্লোরিনটা হচ্ছে তোমার কি, ফ্লোরিনটা খুব ছোট, ফ্লোরিন সাইজে খুব ছোট। ছোট বলে হয় কি, ওর ভেতরে তড়িতের মানে ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি, এটার ঘনত্ব অনেক বেশি। তো যে কারণে আমার দেখা যায় যে আমি যেই তাপ, যে অনেক বেশি কষ্ট হওয়ার কথা না, অনেক বেশি কষ্টটা আমার ঢুকানোর কথা না, কিন্তু দেখা যায় যে ওর দূরত্বটা কম। দেখো এই দূরত্বটা কম, দূরত্ব কম বলে তত কষ্ট না হয়েই আমি রিসিভ করে ফেলতে পারি ইলেকট্রনটা। তুমি বুঝতে পারছো আমার কথা? আমি আবার বলি, দেখো, কথা ছিল ফ্লোরিনের সবচেয়ে বেশি কষ্ট হবে, সবচেয়ে বেশি কষ্ট হওয়া মানে সবচেয়ে বেশি তাপ উৎপন্ন হবে, তাই না? কিন্তু ও তো দূরত্ব কম, ওর সাইজ যেহেতু ছোট, দূরত্বটা কম, তাইলে যখন একটি ইলেকট্রন যেখানে আসে ওকে তাড়াতাড়ি রিসিভ করে ফেলতে পারে, যে কারণে যত বেশি তাপ উৎপন্ন কথা ছিল সেটা আর উৎপন্ন হইতে পারে না। তাইলে ওর মানটা হয়ে একটু কম। ক্লোরিনে দেখা যায় যে হচ্ছে বেশি কষ্ট হয়, ক্লোরিনে ইলেকট্রন পুশ করতে তার চেয়ে বেশি কষ্ট হয়, ক্লোরিনটা হচ্ছে বেশি। তো আমরা তখন বলি যে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, তারপর আয়োডিন, এরকম বলি আমরা। বুঝতে পারছো? আমি আবার রিপিট করি তাহলে। আমরা বললাম যে নর্মাল স্বাভাবিক কি ছিল, যত ছোট হবে তত তাপ উৎপন্ন বেশি হবে, ইলেকট্রন তত বেশি। কিন্তু দেখলাম যে আমি ওর সাইজ ছোট বলে নিউক্লিয়াসটা এটাকে আকর্ষণ করতে পারে, তো যত বেশি তাপ উৎপন্ন হওয়ার কথা ছিল, যত বেশি কষ্টের কথা ছিল, সেটা আর হয় না, একটু কম উৎপন্ন হয়। তো দেখা যায় সেজন্য আমি এখান থেকে অত বেশি তাপ উৎপন্ন আর করতে পারি না, বরং ক্লোরিন থেকে তার চেয়ে বেশি তাপ উৎপন্ন হয়ে যায়। এই কারণে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন না হয়ে এই সিরিজটা কি হয়, ক্লোরিন, ফ্লোরিন, তারপর ব্রোমিন, আয়োডিন হয়। তাপ উৎপন্নের সাথে ইলেকট্রন আসক্তির সম্পর্ক কি, সানজিয়া জিজ্ঞেস করছে। ওই যে আমি শুরুতেই এই জন্য এই কথাটা বলে নিয়েছি যে ইলেকট্রন আসক্তি হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়া হইতে হইলে আমার বিক্রিয়া সে তাপ উৎপন্ন হইতে হবে, নাহলে বিক্রিয়াটা হবে না। এই জন্য এখানে তাপের সাথে সম্পর্ক আছে। তুমি আমাদের বইটা খুললে দেখবে, বইয়ের মধ্যে লেখা আছে শুরুতেই যে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, আর ওইটা ছিল, আগেটা ছিল তাপহারী বিক্রিয়া। তুমি এটা বিক্রিয়া করতে হলে তোমাকে একটা সক্রিয় শক্তি অর্জন করতে হবে না, ওই সক্রিয় শক্তি তুমি তাপের মাধ্যমে অর্জন করতে পারবে, এছাড়া তুমি অর্জন করতে পারবে না। তাহলে দেখো আমরা কি কি পড়ছি, আমরা গ্রুপ ভিত্তিক সম্পর্ক পড়ছি এবং গ্রুপ ভিত্তিক সম্পর্কে ব্যতিক্রম পড়ছি। এখন আমরা পর্যায় ভিত্তিক সম্পর্ক দেখব, পর্যায় ভিত্তিক সম্পর্কে ব্যতিক্রম দেখব। তাহলে পর্যায়ে আসো, বাম থেকে ডানে যাচ্ছি আমি। বাম থেকে ডানে গেলে আকারটা কি হবে, আকারটা ছোট হবে। আকারটা ছোট হওয়া মানে আমার ইলেকট্রন ঢুকাইতে কষ্ট হবে। কেন কষ্ট হবে? কারণ ইলেকট্রন ঘনত্ব সেখানে বেড়ে গেছে। সবার সাইজটা ফ্লোরের মতো পিচ্ছি না,
অনেকের সাইজ তো বড় বড়। তো দিন শেষে তাহলে বাম থেকে ডানে গেলে আকার বাড়ে, আকার বাড়ে মানে হচ্ছে আমার ইলেকট্রন আসক্তি মানে তোমার বেড়ে যাবে। তাহলে নিয়মটা কি, বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ে, সবার ক্ষেত্রে এটা স্বাভাবিক নিয়ম, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। যদি আমরা তোমাকে দেখাই যে এই বাম থেকে ডানে গেলে তোমার ইলেকট্রনটা, হ্যাঁ বাম থেকে ডানে গেলে হচ্ছে ইলেকট্রন আকার ছোট হয়ে যায় বলে আকর্ষণ বেড়ে যায়, তখন ইলেকট্রন ঢুকাইতে কষ্ট হয়, তাপ বেশি উৎপন্ন হয়। বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ে, ইলেকট্রন আসক্তি বাড়ে, আকার কমে। বাম থেকে ডানে আকার কমে, ইলেকট্রন আসক্তি বাড়ে, এটা ছিল স্বাভাবিক। ঠিক আছে, এটা হচ্ছে স্বাভাবিক। হ্যাঁ এখন ওই মেহেদী হাসান বলছো ইলেকট্রন তো বিকর্ষণ করার কথা, হ্যাঁ বিকর্ষণ করে, কিন্তু দিন শেষে দেখা যায় ওর তো আকারটা বড়, ফ্লোরিনের মতো তো ওর আকার বড় বলতে বলছে ফ্লোরিনের তুলনায় তো ওদের আকার বড়, তাই না? সেই হিসেবে দেখা যায় যে যতটুকু বিকর্ষণ করার কথা তার চেয়ে বেশি মানে আকার বড় ছোট হিসেবে ওর মানে আসতে পারে, সেই ইলেকট্রনকে ঢুকাইতে পারে। দিন শেষে আমার কষ্ট বেশি হয়, কষ্ট বেশি হওয়া মানে হচ্ছে তাপ উৎপাদন বেশি হবে। ঠিক আছে, তো সামারিটা কি, সামারি হচ্ছে বাম থেকে ডানে গেলে আমার আকার ছোট হবে এবং ইলেকট্রন আসক্তি বাড়বে। এখন দেখো এটা তো স্বাভাবিক, তাহলে এক্সেপশনটা কি? এক্সেপশন হচ্ছে এই যে কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেন, এখানে হচ্ছে আমার এক্সেপশন কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেনে। তো তোমরা বলো কার্বন আর অক্সিজেনে স্বাভাবিক কি ছিল? স্বাভাবিক ছিল যে অক্সিজেন সবচেয়ে বেশি থাকবে, তারপরে নাইট্রোজেন, তারপরে কার্বন, তাই না? বাম থেকে ডানে গেলে এরকমই তো হওয়ার কথা, স্বাভাবিক ছিল এমনটা। কিন্তু দেখা যাবে যে এরকম না হয়ে আমরা পাবো যে কার্বনের চাইতেও নাইট্রোজেন কম, অক্সিজেনের চাইতেও নাইট্রোজেন কম, আমরা এরকম একটা মান পাবো। উত্তর হচ্ছে কেন? ব্যাপারটা আগের মতন ঠিক সেম, যে আগে আমার যে ইলেকট্রন বিন্যাসটা ছিল, দেখো সবার তিনজন ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করো। কার্বনের ক্ষেত্রে দেখো আমার 1s2 আছে, 2s2 আছে, 2p(x1) আছে, 2p(y1) আছে, 2pZ1 এর জায়গাটা কিন্তু খালি আছে, তাই না? দেখো 2pZ1 এর জায়গাটা খালি আছে। তো নাজিম ভাই আমার কথা কি শুনতে অসুবিধা হচ্ছে? কোনো সাউন্ড কম আসতেছে? সাউন্ড ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, সাউন্ড তোমরা যারা চ্যাটে বলছো যে সমস্যা হচ্ছে সাউন্ড, এটা আসলে তোমাদের সমস্যা। যাক আমরা পড়ায় ফিরে আসি। দেখো কার্বনের ক্ষেত্রে দেখো আমার 1s2 2p(x1) 2p(y1) এর পরে 2pZ1 এর ঘর কিন্তু খালি, তাই না? তো এখানে চাইলে আমি খুব সহজে কিন্তু একটা ইলেকট্রনকে নিয়ে আসতে পারবো। যত সহজে আমি ইলেকট্রনকে নিয়ে আসবো তত আমার তাপ উৎপাদন হবে কম, তাহলে আমার ইলেকট্রন শক্তির মান কি তত কম হবে। ঠিক আছে, যেহেতু আমি সহজে আনতে পারছি। এবার আসো অক্সিজেনের ক্ষেত্রে, দেখো 2px2 আছে, 2py1, 2pz1, আমি এখানে কিন্তু আরেকটা ইলেকট্রন সহজে নিয়ে আসতে পারবো, তাই না? যদি আমি সহজে ইলেকট্রন আনতে পারতেছি তাহলে আমার কম তাপ উৎপন্ন হবে, আমার অক্সিজেনের ক্ষেত্রেও তাপ উৎপাদন হবে কম, আমার ইলেকট্রন আসক্তি হবে কম। কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো, নাইট্রোজেনের ক্ষেত্রে একটা একটা অর্ধপূর্ণ অরবিটালে আছে। আমরা জানি অর্ধপূর্ণ অরবিটাল হচ্ছে সুস্থিত অরবিটাল। ও চাইবে না আমার কাছে ইলেকট্রন আসুক, ও চাইবে না ওর অর্ধপূর্ণ অরবিটালের যে সজ্জা সে সজ্জা নষ্ট হোক। তারপর যখন আমরা জোর করে একজনকে আমরা বসাবো তখন অনেক কষ্ট হবে, কষ্ট হওয়ার কারণে অনেক বেশি তাপ উৎপন্ন হবে। বুঝতে পারছো? সরি আমি উল্টো বলে ফেলছি। মানে যত সহজে হবে তত হচ্ছে তোমার মানে আচ্ছা আমি একটু বলি, মানে এখানে আমার বেশি কষ্ট হবে, এখানে আমার এটাকে ঢুকাইতে বেশি কষ্ট হবে, আমি সহজে ঢুকাইতে পারবো না, সেজন্য তাপটা কম উৎপন্ন হবে কার্বন বা অক্সিজেনের তুলনায়। সেজন্য আমরা বলছি নাইট্রোজেন ইলেকট্রন আসক্তির কারণে বামের কার্বন অথবা ডানের অক্সিজেন অপেক্ষা ওর মানটা থাকবে কম। আচ্ছা তোমরা বলছো কার্বন বুঝে নেই, প্যাচ লাগছে, মাথা ঘুরাচ্ছে। আচ্ছা ঠিক আছে আমরা আবার শুরু থেকে বলি। আচ্ছা দাঁড়াও শুরু থেকে বলতেছি, আমি ক্লিয়ার করিনি, ক্লিয়ার করে বলতেছি আবার। আচ্ছা একটু খেয়াল করো, আমার সামনে তিনটা মৌল আছে, কার্বন, নাইট্রোজেন আর অক্সিজেন। ঠিক আছে, এবার খেয়াল করো আমার কি করতে হবে, একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, ইলেকট্রন আমার একটা গ্রহণ করতে হবে। এখন দেখো আমি যখন 2px1 2py1 2pz1 অবস্থায় আছি তখন আমার জন্য ইলেকট্রন গ্রহণ করাটা কষ্টকর, এটা একটা 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 সুস্থিত অবস্থায় আমি আছি। আর যদি কার্বন বা অক্সিজেন অবস্থায় থাকে তাহলে কিন্তু সেটা আগের মতো কষ্টকর না। তবে এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের ইটসেলফ যে তড়িৎ ঋণাত্মকতাটা এটা কিন্তু আবার কার্বনের চাইতে বেশি। এখন দেখো এখানে দুইটা ফ্যাক্টর, একটা ফ্যাক্টর হচ্ছে অক্সিজেন 2px2 2py1 2pz1 সে সহজে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে কিন্তু তার তড়িৎ ঋণাত্মকতা বেশি। নাইট্রোজেন ইলেকট্রন গ্রহণ করতে পারতেছে না, সে সংকর অরবিটাল অবস্থায় আছে, তাই ইলেকট্রন শক্তি একটু কম। কার্বন সহজে গ্রহণ করতে পারতেছে কিন্তু তার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম।
এটার তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে তোমার 2, এটা হচ্ছে 2.5, এটা হচ্ছে 3। এখন এই যে তাদের তড়িৎ ঋণাত্মকতা মানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ প্লাস ইলেকট্রনকে জায়গা দেওয়ার ক্ষমতা, এই দুইটা মিলে দেখা যায় যে নাইট্রোজেনের ক্ষেত্রে তাপ উৎপন্ন হবে সবচেয়ে কম, কিন্তু কার্বন আর অক্সিজেনে তুলনামূলক বেশি। তো দিন শেষে দেখা যাবে যে আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা ইলেকট্রন আসক্তি মানটা পাবো কম, কার্বন এবং অক্সিজেন পাবো মানটা বেশি। অথচ হওয়ার কথা ছিল কার্বনের চেয়ে নাইট্রোজেনে বেশি, তার চেয়ে অক্সিজেনে বেশি, এরকম হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দুইটা কারণ, একটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা প্লাস আমার অরবিটালে মানে আমার ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা, দুইটা মিলে আমি নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি কম পাবো, অক্সিজেন এবং কার্বনের ক্ষেত্রে সেটা বেশি পাবো। আচ্ছা, তো এটা হচ্ছে মেইন এখানকার এক্সেপশন যেটা ছিল। এখন আরেকবার হয়তো এটা তো রেকর্ড থাকবে, তোমরা রেকর্ডে দেখে নিও, আরেকবার বুঝতে গেলে আমাদের শেষ করতে পারবো না। আবার তুমি যে জেনে রাখো যে বাম থেকে ডানে গেলে স্বাভাবিক ছিল যে আমার ইলেকট্রন শক্তি বাড়বে, সবসময় সেটা বাড়ে, এক্সেপ্ট এই কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে আমার নাইট্রোজেনের ক্ষেত্রে এটা কম থাকবে, অক্সিজেনের ক্ষেত্রে সেটা বেশি থাকবে। হ্যাঁ, নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 3, অক্সিজেন হচ্ছে 3.5, কার্বন হচ্ছে 2.5। ওর হচ্ছে মাঝামাঝি, কার্বন এবং অক্সিজেনের মাঝামাঝি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। কিন্তু আবার ওর ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা কম, কারণ সে সুস্থিত অবস্থায় আছে। কিন্তু অক্সিজেন এবং কার্বনের ক্ষেত্রে ওরা গ্রহণ করতে পারতেছে সহজে, কিন্তু ওদের আবার একজনের কম একজনের বেশি তড়িৎ ঋণাত্মকতা। সবকিছু ফ্যাক্টর মিলে দেখা যায় যে নাইট্রোজেনটা হচ্ছে কম ইলেকট্রন আসক্তি শো করে, কিন্তু অক্সিজেন এবং কার্বনটা বেশি শো করতে পারে। আচ্ছা, এরপরে আসো আরেকটা আরেকটা এখানে নিয়ামক আছে, সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধির উপর নির্ভর করে। এটা কি? মনে করো আয়রন আর হচ্ছে Fe2+। এখন Fe2+ সহজে আরেকটি ইলেকট্রনকে নিতে চাইবে নাকি Fe3+ নিতে চাইবে? সরি, মানে মনে করো Fe2+ আর Fe নিয়ে আমাদের কথা হচ্ছে, Fe এবং Fe2+। ওর ক্ষেত্রে দেখো ইলেকট্রনের কিন্তু অভাব নাই এই অবস্থায়, কিন্তু এক্ষেত্রে ইলেকট্রনের অভাব আছে। আবার Fe3+ আরো বেশি অভাব আছে, তাহলে ও বেশি নিতে চাইবে না। তাই নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধিতে ইলেকট্রনের আসক্তি বৃদ্ধি পায়। যত বেশি ইলেকট্রন নিউক্লিয়াস চার্জ বৃদ্ধি পাবে, তত বেশি আমাদের ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাবে। তো আমরা যদি সামারি করি, সামারি পাই আমরা এরকম যে আকার বৃদ্ধি পাইলে ইলেকট্রন আসক্তি হ্রাস পাই, যোজ্যতা স্থির ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাইলে ইলেকট্রন আসক্তি হ্রাস পাই, আর যে চার্জ বৃদ্ধি পাই তাহলে আমরা ইলেকট্রন আসক্তি হ্রাস পাই। এই তিনটে দিয়ে আমরা মনে রাখতে পারবো। আচ্ছা, তাহলে আমরা কি কি পার করলাম? আমরা পার করলাম আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন শক্তি। এবার আমরা তড়িৎ ঋণাত্মকতা দেখবো, তার আগে আমরা একটা পোল শেষ করে আসি।
তো ঠিক আছে, আমরা পোলটা এন্ড করে 2 মিনিট হয়ে গেছে অলমোস্ট। দেখো, প্রথমটা ছিল যে তোমার ধাতব ব্যাসার্ধ সমাজের ব্যাসার্ধ অপেক্ষা কত গুণ বেশি, এটা আমরা ক্লাসের শুরুতেই বলছিলাম যে 10 থেকে 20% বেশি হয়। নিশ্চয় গ্যাসে ইলেকট্রন আসক্তির মান কত, এটা শূন্য, এটা অনেকেই পারছো। লাস্টে একটু খেয়াল করো, লাস্টে আমরা কি বলছি, লাস্টে আমরা বলছি যে নিচের কোনটির গলনাঙ্ক স্থানাঙ্ক সবচেয়ে কম। অপশন কি কি দিচ্ছি, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা তো বলছি যে সিলিকনের ক্ষেত্রে তোমার দৈত্যাকার অণু থাকে, তাই ওর গলনাঙ্ক স্থানাঙ্ক অনেক বেশি থাকে, তাহলে সিলিকন হবে না এখানে। বাকি আছে কি, অ্যালুমিনিয়াম, ফসফরাস, সালফার। আমরা আরো বলছিলাম যে ফসফরাস এবং সালফারের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস বন্ধন বেশি থাকে। ভ্যান ডার ওয়ালস ভ্যান ডার ওয়ালস বল থাকে যেটা অ্যালুমিনিয়ামে থাকে না, এবং ভ্যান ডার ওয়ালস বল হচ্ছে দুর্বল বল। এখন ফসফরাস সালফারের ক্ষেত্রে আমার সমযোজী বন্ধন ভাঙতে হয় না, শুধু ভ্যান ডার ওয়ালস বন্ধনটা ভাঙলেই হয়। কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তার ভ্যান ডার ওয়ালস বল নাই, তাই ওর ক্ষেত্রে আমার গলনাঙ্ক স্থানাঙ্ক আরো বেশি থাকে। তাহলে দেখো, অ্যালুমিনিয়াম হবে না। কেন হবে না? কারণ ওর মধ্যে ভ্যান ডার ওয়ালস বল নাই। ফসফরাস সালফারের ভ্যান ডার ওয়ালস বল আছে, কারণ তারা P4S এর A হিসেবে থাকতে পারে। আবার দেখো, ফসফরাস সালফারের মধ্যে P থাকে 4, S থাকে 8 হিসেবে, তাহলে সহজে আমি পিটাকে ভাঙতে পারবো। তাই উত্তর হচ্ছে আমার ফসফরাস, ওর গলনাঙ্ক সবচেয়ে কম, তাই এখানে ফসফরাস হবে। এখানে এটা সঠিক উত্তর দিচ্ছে 20%, বাকি 80% এটা ভুল করছো। সমস্যা নাই, আমরা আবার পড়ায় ফিরে যাই, একটু পরে আমরা দরকার হলে অন্য পোল দিব। আচ্ছা, এরপর আমরা আসি তড়িৎ ঋণাত্মকতাতে। হ্যাঁ, ফসফরাস হবে, ঠিক আছে। এখন তড়িৎ ঋণাত্মকতায় আসো। তো তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? এটা খুব সহজ, এটা হচ্ছে একটা সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা মৌল, ওরা যখন নিজে তাদের শেয়ারকৃত যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটাকে আকর্ষণ করবে। অ্যান্সার অ্যালুমিনিয়াম না তো, অ্যান্সার হচ্ছে যে ফসফরাস। বেশিরভাগ মানুষ অ্যালুমিনিয়াম দাগ আছে, সেটা তোমাকে শো করছে যে ফসফরাস কেন হচ্ছে, কারণ ফসফরাসের ক্ষেত্রে আমরা বললাম না ভ্যান ডার ওয়ালস বল থাকে, যেটা অ্যালুমিনিয়ামে থাকে না। ভ্যান ডার ওয়ালস বল হচ্ছে দুর্বল বল, তাহলে অল্প শক্তি প্রয়োগে বা অল্প তাপমাত্রাতে সেটা সেটা গলনাঙ্কে পৌঁছে যাওয়া যাবে, সেজন্য ফসফরাস হবে। আচ্ছা, আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা আসি তড়িৎ ঋণাত্মকতাতে। তড়িৎ ঋণাত্মকতাতে খেয়াল করে দেখো, আমরা বলছি দুইটা মৌল যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, তখন তার ক্ষেত্রে হয় কি, তখন তার ক্ষেত্রে এই যে তার শেয়ারকৃত ইলেকট্রনটা তাদেরকে নিজের দিকে টানার যে প্রবণতা, এটাকে আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা। এখন কথা হচ্ছে, তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে আমাদের জানতে হবে যে মানগুলো একটু জানা লাগে আমাদের এখানে। আমাদের এই আয়নীকরণ শক্তি বলো বা ইলেকট্রন শক্তি বলো, সেক্ষেত্রে সব মান কিন্তু মুখস্থ করা লাগে না, শুধু এক্সেপশন গুলো পড়লেই হয়। কি আমাদের তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে আমাদেরকে দ্বিতীয় পর্যায়, কি বললাম, দ্বিতীয় পর্যায়, এবং হচ্ছে ওদিকে 17 নম্বর গ্রুপ, গ্রুপ 17, এই দুইটার মান আমাদের মুখস্থ করতে হবে। দ্বিতীয় পর্যায়গুলো 17 নম্বর গ্রুপ, কারণ এগুলো আমাদের খুব ফ্রিকোয়েন্টলি লাগে। এখন এগুলো একদম সহজ, তোমার দ্বিতীয় পর্যায়ে তো অনেকগুলো, আসলে একেবারে সহজ। দেখবে সেখানে লিথিয়াম দিয়ে শুরু হয়েছে, 1, 1.5, 2, 2.5, 3, 3.5, 4, এভাবে গিয়ে সেটা তোমার মানে শেষ হয়েছে আর কি, ফ্লোরিন দিয়ে শেষ হয়েছে। তো মানে 0.5 করে করে বাড়ছে, যেটা একেবারে সহজ। আর যদি 17 নম্বর গ্রুপে নামবো, তারপর দেখবো যে 4 এর পরে 3, 2.8, 2.5 এভাবে নামছে, একদম সহজ। তাহলে 17 নম্বর গ্রুপ এবং দ্বিতীয় নম্বর পর্যায়ে এর যে তৈরি মানগুলো, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। আচ্ছা, এরপরে আসো তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এটা কিভাবে চেঞ্জ হয়। একটা হচ্ছে পরমাণুর আকার বৃদ্ধিতে, পরমাণুর আকার বৃদ্ধি পেলে যেহেতু দূরত্ব বেড়ে যায়, তাই ঋণাত্মকতার মানটা হ্রাস পাবে, এটা আমরা বুঝতে পারতেছি। 2 নম্বর হচ্ছে তোমার নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধিতে। তুমি যদি পর্যায়ে বাম থেকে ডানে আসো, তাহলে তোমার নিউক্লিয়াসের চার্জ বাড়তেছে। চার্জ বাড়লে কি হবে, তোমার তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি হবে, কারণ আকর্ষণ করার ক্ষমতা বেড়ে যাচ্ছে। আচ্ছা, এবার আসে ধাতব ধর্মে। ধাতব ধর্ম হচ্ছে লাস্ট ধর্মটা। আহ ধাতব ধর্মের ক্ষেত্রে তোমাকে কি মনে রাখতে হবে, ধাতব ধর্মের ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে সবচেয়ে অধিক ধাতব ধর্ম বিশিষ্ট মৌল কোনটা। সাপোজ আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে সবচেয়ে অধিক ধাতব ধর্ম বিশিষ্ট মৌল কোনটা, তখন তুমি কি অ্যান্সার দেবে বলো তো একটু।
অনেকে বলছো সিজিয়াম সিজিয়াম সিজিয়াম, হ্যাঁ সিজিয়াম অনেকগুলো বলছো, সিজিয়াম একজন দুজন বলছো ফ্রান্সিয়াম, নিশাত রহমান ফ্রান্সিয়াম বলছো। আচ্ছা দেখো, খেয়াল করো, যখন তোমাকে জিজ্ঞেস করবে যে সবচেয়ে বেশি ধাতব ধর্ম বিশিষ্ট মৌল কোনটা, তখন তুমি বলবে ফ্রান্সিয়াম, কারণ দেখো ও সবচেয়ে বামে সবচেয়ে নিচে আছে। কিন্তু যদি তোমাকে জিজ্ঞেস করে যে সবচেয়ে স্থির মানে সুস্থির বা স্থিতিশীল সবচেয়ে ধাতব ধর্ম কোনটা, তখন তুমি বলবা সিজিয়াম। মানে এখানে টার্ম দুইটা থাকবে, একটা হচ্ছে স্থায়ী সর্বাধিক সক্রিয় ধাতু হচ্ছে সিজিয়াম, স্থায়ী সর্বাধিক। আর যদি বলে শুধু সর্বাধিক সক্রিয় ধাতু, তখন তুই বলবে ফ্রান্সিয়াম। আমাদের বই ঠিক এভাবে লেখা আছে, সর্বাধিক সক্রিয় ধাতু ফ্রান্সিয়াম, স্থায়ী সর্বাধিক সক্রিয় ধাতু সিজিয়াম, এভাবে। ঠিক আছে? তো এখন আসো যে আমাদের এতক্ষণ যা পড়লাম সেটা যদি তুমি একটা সামারি করতে চাও, আমাদের ডাইজেস্টে এরকম একটা সামারি দেওয়া আছে যে এই এই বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলছি দিন শেষে। এদের মধ্যে সবগুলাই বাম থেকে ডানে বাড়ে, উপর থেকে নিচে কমে, এক্সেপ্ট এ কয়টা। তুমি এগুলো মনে রাখ, এই তিনটে ছাড়া বাকি সবগুলো বাম থেকে ডানে পারবে, উপর থেকে নিচে হ্রাস পাবে, এভাবে তুমি চাইলে মনে রাখতে পারো। ঠিক আছে? তো এর বাইরে আমাদের কয়টা ব্যবহার পড়তে হবে এই চ্যাপ্টার থেকে, যে ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড এগুলো কোথায় ব্যবহার করা হয়। ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে অটোমোবাইল মানে গাড়ির স্পার্ক প্লাগ, তারপর ইলেকট্রিক হিটার, এসব জায়গায় ইনসুলেটর বা তাপরোধক হিসেবে ইউজ করা হয়। আর হচ্ছে তোমার সিলিকন ডাইঅক্সাইডটা অপটিক্যাল ফাইবারের প্রথম উপাদান হিসেবে ইউজ করা হয়। এখন কয়েকজন বিজারণ ক্ষমতাটা বলতে বলতে সেটা আমরা বলবো, এটা অবশ্যই ক্লাসের শেষের দিকে আমরা বলবো, কারণ এই টপিকটা আবার সামারি করবো আমরা শেষের দিকে, ওইটা আমরা ক্লাসের শেষে আবার বলবো। 118 নম্বর মৌলের আগের একটা কৃত্রিম নাম, এগুলো দরকার নেই, ওগুলো আসবে না এখন আর। জারণ ক্ষমতার ক্রম এগুলো আমরা ক্লাসের শেষে সামারি করবো যখন, তখন একসাথে বুঝিয়ে দিব। এই জারণ ক্ষমতার ক্রম, বিজারণ ক্ষমতা এটা কিভাবে করবে এটা আমরা তখন বলে দিব। আপাতত তোমরা একটা কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় পরীক্ষা আসে যে নিচে কোনটা অম্লধর্মী অক্সাইড, কোনটা নিরপেক্ষ অক্সাইড, এরকম কিছু উদাহরণ আসে, ওগুলা তোমরা এই নাম দিয়ে মনে রাখতে পারো চাইলে। এগুলা ভার্সিটিতে ডিউতে বেশি আসে, যে নিচের কোনটি অম্লধর্মী অক্সাইড নয়, নিচে কোনটি ক্ষারধর্মী অক্সাইড, নিচে কোনটি নিরপেক্ষ অক্সাইড, এই টাইপের প্রশ্ন কিছু ক্ষেত্রে আসে। এগুলো তোমরা এই কয়েকটা নেমনিক দিয়ে মনে রাখতে পারো। আর এই চ্যাপ্টারে আমাদের আর খুব বেশি কিছু নেই, কয়টা পারক্সাইডের নাম মনে রাখতে পারো। পারক্সাইড তো বুঝে, যেখানে অক্সিজেন জারণ সংখ্যা 1 থাকে সেটা হচ্ছে পারক্সাইড। তো এই এই এইটুকু হচ্ছে আমাদের আজকে তৃতীয় চ্যাপ্টার আজকে আমাদের এতটুকু। আমরা ক্লাসের শেষে একবার ছোট্ট করে 2 মিনিট সামারি করব, আপাতত আমরা ফার্স্ট চ্যাপ্টারে চলে যাব। এই চ্যাপ্টার যে সংকরণ বা যে বন্ধন যে পার্টটা, সেটা হচ্ছে C3 লেকচারের দিন থাকবে। এখন আমরা 3 মিনিট একটু ব্রেক নিই, 11:50 বাজে এখন। এরপরে আমরা আবার ফার্স্ট চ্যাপ্টারটা শুরু করব। আচ্ছা ঠিক আছে, সংকরণ পড়াবো না, সংকরণ হচ্ছে C3 লেকচারে। C3 হচ্ছে যেদিন হবে সেদিন। দাগানব্বই টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। পানি উভয় নিরপেক্ষ অক্সাইড।
তারপরে সালের বই কিছু ক্ষেত্রে হবে। পারক্সাইড মানে কি, যেখানে হচ্ছে তোমার অক্সিজেনের জারণ সংখ্যা 1 থাকে সেগুলোকে আমরা পারক্সাইড বলি। অক্সিজেন জারণ সংখ্যা সবসময় +2 থাকে না, সরি -2 থাকে না, অনেক সময় -1 থাকে, সেটাকে আমরা বলি পারক্সাইড। আচ্ছা, আমরা পরের পার্টটা শুরু করে দিই। তোমাদের তোমরা অনেকে কোয়েশ্চেন আনসার বক্সে প্রশ্ন করছো, সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অনেকে চ্যাটে প্রশ্ন করতেছো। যদি শেষ পর্যন্ত অ্যান্সার দেওয়ার সুযোগ না হয়, তোমাদের প্যারা নেওয়ার কোনো দরকার নেই। ফেসবুক গ্রুপে প্রবলেম বক্সে হিসেবে আলাদা পোস্ট করা হবে কমেন্ট করার জন্য। সেখানে যে কোনো সমস্যা বললে আমরা সেগুলো সব সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব। তো আমরা এখন শুরু করি প্রথম চ্যাপ্টারটা। প্রথম চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা কি করব, প্রথম চ্যাপ্টার দ্বারা আমরা শুরু করি। হ্যাঁ, দেখো, গত বছর প্রথম চ্যাপ্টার থেকে ডেন্টালে 4টা প্রশ্ন আসছে, মেডিকেলে 2টা, এবং প্রতি বছর দেখো অনেকগুলো করে প্রশ্ন আসছে। তো আলটিমেটলি ছোট চ্যাপ্টার হইলেও বা অত ইম্পর্টেন্ট মনে না হইলেও কিন্তু এই চ্যাপ্টারে ভয়াবহ রকমের ইম্পর্টেন্ট, তাই না? তো এটা আমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে পড়বো। একদম সহজ চ্যাপ্টার, জাস্ট গল্পের মতো পড়া হয়ে যাবে আগামী 1 ঘন্টার মধ্যে। একটু খেয়াল করো, আমরা আগাই। তো তোমাদের মনে আছে যখন আমরা কলেজে উঠে কেমিস্ট্রি ল্যাবে যেতাম, যদিও আমরা এত কিছু নিতাম না, এই যে অ্যাপ্রন, গগলস, গ্লাভস, মাস্ক, এত কিছু নিতাম না, আমরা সরাসরি চলে যেতাম। বাট অ্যাটলিস্ট আমরা জানতাম যে এগুলো এগুলো নিতে হয়, তাই না? কিন্তু কোনটা কেন, মনে করো যে গগলস তুমি কেন পড়বা? গগলস তুমি পড়বা কোনো একটা উদ্বায়ু পদার্থ থেকে তোমার তোমার চোখকে রক্ষা করার জন্য আর কি। তো আমরা জানবো যে গগলস আমরা ইউজ করি ক্ষতিকর এবং সহজে উদ্বায়ী পদার্থ থেকে নিজেকে রক্ষা করার জন্য আমরা গগলস ইউজ করি। আর মাস্ক কেন ইউজ করি? কোনো বিষাক্ত বস্তু আমাকে ধরতে হয়, সেটার জন্য আমরা মাস্কটা ইউজ করি, সরি গ্লাভসটা ইউজ করি। তো এখন আমরা কি করব? তুমি চিন্তা করো, তুমি ল্যাবরেটরিতে গেলা, গিয়ে তুমি প্রথমে গ্লাভস পরবা, তারপর তুমি কিছু গ্লাস সামগ্রী নিয়ে কাজ করবা, তাই না? তো এখন আমরা কি করব, আমরা গ্লাভসের কিছু ক্লাসিফিকেশন পড়ব। 6 ধরনের গ্লাভস আছে, কোনটা কোন কাজে ইউজ করে সেটা আমরা পড়ব। তো চলো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে নাইট্রাইল গ্লাভস। নাইট্রাইল গ্লাভসটা হচ্ছে তোমার খুব দামি, সাধারণত ল্যাবরেটরিতে ইউজ করা হয়, এবং এটা হচ্ছে বেশ নমনীয়, জীবাণু সংক্রমণ করতে পারে না এবং বৈদ্যুতিক শক রোধক। ল্যাবরেটরিতে ইউজ করা হয়। আর এখানে কি থাকে, এখানে প্রোটিন উপাদান থাকে না, কোনো প্রোটিন উপাদান থাকে না এটাতে। যেহেতু প্রোটিন উপাদান থাকে না, তাই কি করে, সেটা অ্যালার্জি সৃষ্টি করে না। অনেকক্ষণ ধরে 8-10 ঘন্টা পড়ে থাকলে এটা আমাদের হাতে কোনো ক্ষতি করে না। এবং এটা সবচেয়ে জোস ব্যাপারটা কি, এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবল মানে কি, তুমি এটা কোথাও ফেলে দিলে সেটা নিজে নিজে মাটির সাথে মিশে যাবে। মাটির যে অণুজীবগুলো আছে সেটা এটাকে সেটা নষ্ট করে দিতে পারবে। এটা পলিথিনের মতন শত শত বছর মাটির তলায় ওই অবস্থায় রয়ে যাবে না। তো এটা আমাদের পচনযোগ্য এবং এটা আমাদের পরিবেশের জন্য খুব ভালো। প্লাস এটার দাম আলটিমেটলি বেশি, ঠিক আছে? তো এরপর আছে কি লেটেক্স গ্লাভস। এটা হচ্ছে তোমার সংক্রমণ রোধী, এটা অনেক বেশি ইউজ করা হয়, প্রাকৃতিক রাবার লেটেক্স থেকে তৈরি করা হয়। কিন্তু এটা সমস্যা হচ্ছে এটাতে প্রোটিন আছে। প্রোটিন আছে বলে এটা কি হয়, এটা অ্যালার্জি তৈরি করে। যখন সার্জনরা এটা পরে যখন 8 ঘন্টা 10 ঘন্টা কোনো সার্জারি করে, তখন দেখে তাদের হাতের মধ্যে অ্যালার্জি তৈরি হয়। এটার এগেনস্টে অ্যালার্জি তৈরি হয়েছে, কারণ সেখানে প্রোটিন থাকে। লং টাইম ব্যবহারে অনেক সমস্যা হয়। আচ্ছা, এবার কি আছে দেখো, প্রাকৃতিক রাবার গ্লাভস। এগুলো কোথায় তুমি দেখো, এগুলো হচ্ছে বিভিন্ন কলকারখানায় শ্রমিকরা ইউজ করে। কলকারখানায় বিভিন্ন শ্রমিকের বৈদ্যুতিক শক প্রতিরোধী বলে তারা এগুলা বড় বড় এসব গ্লাভস ইউজ করে বিভিন্ন শক থেকে বাঁচার জন্য। আর এটা হচ্ছে জিটেক্স গ্লাভস। দেখো, বিভিন্ন কাচের কারখানায় তুমি দেখবে যে কাচকে অনেক বেশি উত্তপ্ত করে লাল করে ফেলে, তারপর তারা কাজটা নিয়ে বিভিন্ন কাজ করে গ্লাস ফ্যাক্টরি গুলোতে। সেখানে হচ্ছে এরকম তাপরোধী হিসেবে জিটেক্স গ্লাভসটা ইউজ করা হয়। তো তোমাদের মনে আছে নিশ্চয়ই যে অ্যাসবেস্টস নামে একটা কথা আছে, অ্যাসবেস্টস। এই অ্যাসবেস্টসটা আসলে তাপরোধী হিসেবে ইউজ করা হতো। কোন একটা জিনিস আমি মনে করো তৈরি করছি, অনেক গরম, সেটা ঠান্ডা করতে, তখন আমি এটা অ্যাসবেস্টসের মধ্যে রাখতাম। তো অ্যাসবেস্টসের বিকল্প হিসেবে জিটেক্স গ্লাসটা ইউজ করা হয়, এবং সেটা অনেক কম খরচ পড়ে আর কি। তো এটা প্রায় পরীক্ষায় আসে যে অ্যাসবেস্টস গ্লাসের বিকল্প হিসেবে এটা ইউজ করা হয়। আচ্ছা, এবার কি নিউপ্রিন গ্লাভস। এগুলো হচ্ছে বিভিন্ন কলকারখানায় ইউজ করে।
এটা রাবার দিয়ে তৈরি, বেশ নরম এবং তাপরোধী, বিভিন্ন কলকারখানায় এগুলো ইউজ করা হয়। আর সবচেয়ে কম দামি হচ্ছে ভিনাইল গ্লাস, পলিভিনাইল ক্লোরাইড দিয়ে তৈরি, এগুলো ফ্রিকোয়েন্টলি পাওয়া যায়, খুব বেশি কাজের না এগুলা। যাই হোক, তো শেষে তোমাকে কি জানতে হবে যে সিনথেটিক গ্লাভস যেগুলো, এই যে পলিভিনাইল গ্লাভস যেটা হচ্ছে সিনথেটিক গ্লাভস, এসব গ্লাভসের পরিবর্তে নাইট্রিল গ্লাভস ইউজ করা হচ্ছে সবচেয়ে পরিবেশ বান্ধব, কারণ সেটা কি, সেটা বায়োডিগ্রেডেবল, তবে এটা খরচ অনেক বেশি। জি টেস্টটা কি কাজে লাগে? জি টেস্ট হচ্ছে তোমার, যেহেতু সেটা অ্যাসবেস্ট, মানে কোনো একটা তাপ 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 যেখানে তাপের কিছুটা তোমাকে ধরতে হচ্ছে, সেখানে তোমার কাজ দিবে আর কি, সেটা তাপটাকে তাপ রোধ করতে কাজে দিবে আর কি। তো আমাদের ডাইজেস্টের মধ্যে এরকম একটা ছক দেওয়া আছে যে কোনটা কি কাজে কোথায় ইউজ করা হয়, সবকিছু একটা মানে সামারি করে দেওয়া আছে, তোমরা একটু দেখতে পারো, এটা অনেক কাজে লাগবে। আমরা চলে যাই এর পরের টপিকে, সেটা হচ্ছে যখন তুমি গ্লাভস নিয়ে সবকিছু জানলা এবং তুমি ল্যাবরেটরি থেকে একটা গ্লাভস পরলা, পরার পরে তোমার এখন কাজ কি নিয়ে? গ্লাস নিয়ে, তাই না? গ্লাস নিয়ে তুমি এখন দেখবা। তো গ্লাস নিয়ে যখন আমরা কাজ করতে যাবো, তখন আমরা জানতে হবে যে গ্লাস আসলে কয় ধরনের হয়। গ্লাস হয় দুই ধরনের, একটা হচ্ছে সফট গ্লাস, একটা হচ্ছে পাইরেক্স গ্লাস। তো সফট গ্লাসের ক্ষেত্রে আমরা কি পড়বো? আমরা সফট গ্লাসের ক্ষেত্রে এটা কি দিয়ে তৈরি সেটা পড়বো, এবং কি কি এটাতে থাকে, মানে কি কি তৈরি করা যায় এটা দিয়ে, সেটা পড়বো আমরা। পাইরেক্স গ্লাসও সেম, আমরা পাইরেক্স গ্লাস কি দিয়ে তৈরি সেটা পড়বো, তারপরে পাইরেক্স গ্লাস দিয়ে কি কি তৈরি করা যায় সেটা পড়বো আমরা। তো সফট গ্লাসের ক্ষেত্রে হয় কি, সফট গ্লাস হচ্ছে তোমার দুইটা জিনিস তৈরি, একটা হচ্ছে সোডিয়াম এবং ক্যালসিয়ামের সিলিকেট, কি বললাম, সোডিয়াম এবং ক্যালসিয়ামের সিলিকেট দ্বারা তৈরি। তো সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট দ্বারা তৈরি, এবং সেটা কি কাজে ইউজ করা হয়? যেমন তোমার মনে করো তুমি লিবিক শীতক, তারপরে মনে করো তোমার বিকার, তারপরে তোমার টেস্ট টিউব, এসব কাজে, এসব জিনিস তৈরি করতে, যেগুলো হচ্ছে তোমার পাতলা টেস্ট টিউব, যেখানে জাস্ট পরিবহনের কাজে যেটা ইউজ করি আমরা, মানে ক্যারিয়ার হিসেবে যেটা শুধু ইউজ, যেটা আমরা তাপ দিই না, এসব জিনিসগুলোতে ছোটখাটো জিনিস আমরা সফট বা কোমল গ্লাস ইউজ করি। আর যেটা হচ্ছে পাইরেক্স গ্লাস, সেটা তৈরি হচ্ছে তোমার বেরিয়াম বোরোসিলিকেট এবং জিঙ্ক অক্সাইড দিয়ে। এগুলোর কোনো সংকেত লাগবে না, জাস্ট নামটা তুমি জানবা। বেরিয়াম বোরোসিলিকেট এবং জিঙ্ক অক্সাইড দিয়ে তৈরি হয় পাইরেক্স গ্লাস। দেখো জিঙ্ক অক্সাইড এবং বেরিয়াম বোরোসিলিকেট দিয়ে তৈরি হয়। এবং এটা কি কাজে ব্যবহার করা হয়? দেখো তুমি কি কি দেখতেছো এখানে, এখানে দেখো বিকার আছে, এই যে বিকার আছে, এখানে কনিক্যাল ফ্লাক্স আছে, তারপরে পিপেট আছে, বুলেট আছে, মেজারিং সিলিন্ডার, মেজারিং ফ্লাক্স, আয়তনিক ফ্লাক্স, গ্রোথের পাতন ফ্লাক্স, এই সবগুলোতে হচ্ছে পাইরেক্স গ্লাস ইউজ করা হয়। কারণ কি, পাইরেক্স গ্লাস তাপ নিতে পারে, আমরা এগুলোতে তাপ দিই, সেটা সে তাপটা নিতে পারে। বা আমরা এখানে ক্ষয়কারী পদার্থ রাখি, আমরা সালফিউরিক অ্যাসিড রাখি, এখানে অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন, এইসব কিছু আমাদের পাইরেক্স গ্লাস নিতে পারে। এগুলো সংকেত লাগবে না, জাস্ট নামটা জানতে হবে যে কোন গ্লাসটা কি, কোন যৌগ দিয়ে তৈরি, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা কয়েকটা ছবি দেখি, এগুলো তোমরা অবশ্যই তোমাদের বিভিন্ন ল্যাবরেটরিতে দেখছো, তোমার কলেজের ল্যাবরেটরিগুলোতে, যে কোনটা কনিক্যাল ফ্লাস্ক, কোনটা আয়তনিক ফ্লাস্ক, কোনটা গোলতলি ফ্লাস্ক, কোনটা পাতন ফ্লাস্ক, এই সবগুলো মনে করো তোমার পাইরেক্স গ্লাস দিয়ে তৈরি। আচ্ছা, তো এখন আমরা একটা প্রশ্ন দেখি, বুলেট ও পিপেট তৈরিতে কোন কাঁচ ব্যবহৃত হয়? ডেন্টাল ভর্তি পরীক্ষা গত বছর আসছে, দেখো তো পারো কিনা, চ্যাটে একটু বলো তো। সাদিয়া বলছে এ, নওশিন এ, বললা, আইরিনা ফ্রিন এ, সাকিব মাহমুদ এ, তারপরে অর্জুন বলছো এ। আচ্ছা, স্নিগ্ধা পাইরেক্স, ঠিক আছে, ধন্যবাদ, তোমরা পারছো সবাই, অনেকেই বলতে পারতেছো, ফাইন। আচ্ছা, এখন বলতে এটা কোনো কঠিন প্রশ্ন ছিল? দেখো আমরা একটা চ্যাপ্টার শুরু করছি মাত্র, দুইটা টপিক পড়ছি, গ্লাস আর গ্লাসের ক্লাসিফিকেশন, তাতে আমরা একটা প্রশ্ন পেয়েছি যেটা নিয়ে গত বছর ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসছে। তার মানে কি, প্রশ্ন অনেক সহজ না? তো এরকম সহজ প্রশ্ন কিন্তু মেডিকেলে আসে আলটিমেটলি, এবং এই সহজ প্রশ্নগুলো আমাদের পারতে হয়। আমাদের মেডিকেলের 70টা প্রশ্ন আছে এরকম একদম জ্ঞানমূলক সহজ প্রশ্ন, তারপরে 20টা প্রশ্ন আসবে তোমার যেগুলো হচ্ছে একটু মাথা খাটাতে হয় আর কি। যেমন আমাকে প্রশ্ন থাকে না যে নিচের কোনটি সত্য নয়, নিচের কোনটি মিথ্যা নয়, বলে 4টে স্টেটমেন্ট দিয়ে দেয়, এই টাইপের প্রশ্নগুলো থাকে 20টা, প্লাস মাইনাস এরকম থাকে আর কি। আর 10টা পদার্থ যেগুলো আসমান থেকে নামাইছে, তুমি কোনদিন দেখো না, এই টাইপের প্রশ্ন। এখন এই 70% প্রশ্ন পারলে কিন্তু তোমার একটা ভালো মেডিকেলের চান্স হয়ে যাবে। 70% প্রশ্ন মানে তোমার ভালো একটা মেডিকেলের চান্স হয়ে যাওয়া। তো তাই যেটা বলবো, তুমি সহজ জিনিস পড়ো, সহজ জিনিসটা মনে রাখো, সহজ জিনিস ভুল করলে অসুবিধা, কঠিন জিনিস ভুল করলে প্যারা নাই, কারণ কঠিন জিনিস অনেকে ভুল করবে, কিন্তু সহজ জিনিস মানুষ ভুল করবে না। যাই হোক, তাহলে এটা কি হবে, পাইরেক্স ক্লাস হবে। তাহলে আরেকটা দেখো, আর দরকার নেই, আমরা পরে চলে আসি, দেখো। আচ্ছা, যাই হোক, আমরা পরের টপিকে আসি। দেখো, আমরা গ্লাস নিয়ে কাজ করছি, গ্লাস নিয়ে মনে করো একটা বিক্রিয়া করে ফেললাম, বিক্রিয়া করে ফেলার পর এখন তোমার আগের যে ব্যাচটা ছিল তারা বিক্রিয়া করে চলে গেছে, তো তুমি আরেকটা বিক্রিয়া করতে আসছো। এখন একটা বিকারে মনে করো
ওরা একটা এক্স উৎপাদ তৈরি করছিল, পরে সেই এক্স উৎপাদটা তারা একটা টেস্ট টিউবে নিয়ে টিচারকে দেখাই ফেলছে। তারপরেও যে বিকারে তারা বিক্রি করে সেই বিকারে একদম নিচে মনে করো 0.1 মিলিগ্রাম, অল্প করে তো আমার উৎপাদটা রয়ে যেতে পারে, তাই না? তো এরকম রয়ে গেলে দেখা যাবে যে পরে তুমি যে বিক্রিয়া করতে যাবে সেই বিক্রিয়া দেখি তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফলটা পাবা না। তাই গ্লাস সামগ্রীর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে গ্লাস সামগ্রী পরিষ্কার করা। তাই আমাদের জানতে হবে যে কোন কোন জিনিস দিয়ে আমরা গ্লাস সামগ্রী পরিষ্কার করতে পারি। কি কি দেখো, আমাকে দুই তিনটার কথা বলা আছে। একটা হচ্ছে তোমার সোডিয়াম কার্বনেট, দুই নাম হচ্ছে ডিটারজেন্ট ডেকন 90, তিন নাম হচ্ছে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। দেখো সোডিয়াম কার্বনেট কি হয়ে গেছে, 10% লঘু দ্রবণ ইউজ করি, এটা মনে রাখতে হবে। এই পার্সেন্টেজ এবং এই যে লঘু বলে দিচ্ছে এগুলো ঘুরে তোমাকে প্রশ্ন দিবে। তুমি বলবে যে আমরা সোডিয়াম কার্বনেট কিভাবে ইউজ করি, বলে দিবে আমরা গাঢ় দ্রবণ ইউজ করি, কিন্তু আমরা গাঢ় দ্রবণ ইউজ করি না, তাই না? এগুলো একটু ভালো করে খেয়াল করতে, জানি হিসেবে আমরা কনফিউজ না হই। এবার দেখো ডিটারজেন্ট ডেকন 90, এটা কেন ইউজ করে? এটা হচ্ছে 100% বায়োডিগ্রেডেবল প্লাস ফসফেট মুক্ত পরিষ্কার, তার মানে এটা খুবই পরিবেশ বান্ধব। অনেক বেশি পরিবেশ বান্ধব বলে আমরা ডিটারজেন্ট ডেকন 90 ইউজ করি, সবচেয়ে পরিবেশ বান্ধব এটা। আর যদি জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে ভালো কোনটা, সবচেয়ে ভালো কোনটা পরিষ্কারক হিসেবে, তখন তোমরা বলবা ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। এই ক্রোমিক অ্যাসিড আরো কিছু নাম আছে। ক্রোমিক অ্যাসিডকে আমরা ক্লিনিং মিক্সচার বলি। কি বলি? ক্লিনিং মিক্সচার, ক্লিনিং মিক্সচার বা ক্লিনিং মিশ্রণ। আমরা ক্লিনজিং মিক্সচার বলি, ক্লিনজিং, ক্লিনজিং মিক্সচার এটাকে বলা হয়। আমরা এটার এটা নিয়ে আরো সামনে পড়বো, সামনে এটা নিয়ে আরো অনেক পড়া আছে। আবার তুমি জেনে রাখো এটাকে ক্লিনিং মিক্সচার বলে, ক্লিনজিং মিক্সচার বলে, এবং তোমার এটা সর্বোত্তম পরিষ্কার রূপে ব্যবহৃত হয়। ঠিক আছে। আচ্ছা, অনেক সময় প্রশ্ন আসছে যদি কোনো একটা গ্লাস সামগ্রীতে তেল বা গ্রিজ জাতীয় কিছু জমে যায় তখন আমরা কি ব্যবহার করি? তখন এসব ক্রোমিক অ্যাসিড বা ডিটারজেন্ট এখন দিয়ে কাজ হয় না, আরো শক্তিশালী পরিষ্কারক আনা লাগে। কিছু ছেলে সবসময় ইউজ করে না, তাদের দাম বেশি বলে। তো সেগুলো কি? সেগুলো হচ্ছে তোমার এসিটোন এবং অ্যামোনিয়া। এসিটোন অ্যামোনিয়া এগুলো ইউজ করা হয় তৈল বা গ্রিজ জাতীয় পদার্থ দূর করতে। মাঝে মাঝে এটাও পরীক্ষায় আসে, এটা একটু মনে রাখতে হবে। এবার আসে রাসায়নিক নিক্তি। তুমি কোনো একটা বিক্রিয়া করলা, তুমি এই পরিষ্কারকগুলো দিয়ে পরিষ্কার করছো, পরিষ্কার করে তোমার বিকারটা দিয়ে বা তোমার গোল তৈরি ফ্লাক্স বলো বা কোনো একটা বিক্রিয়া তুমি করছো, সাপোজ তুমি টাইট্রেশন করছো মনে করো। টাইট্রেশন করার পরে ক্লিনজিং মিক্সচার কোথায় ব্যবহৃত হয়? যে কোনো বিকার পরিষ্কার করতে ক্লিনজিং মিক্সচার ব্যবহৃত হয় যদি টাকা থাকে, মানে যেখানে সোর্স আছে আর কি। যেখানে যাদের ল্যাবরেটরিতে ঠিক মতো সোর্স নেই তারা সোডিয়াম কার্বন ইউজ করে, যাদের টাকা পয়সা আছে তারা হচ্ছে ক্লিনজিং মিক্সচার ইউজ করে। এই যাই হোক, হ্যাঁ না থাকলে ভিমবার ইউজ করা হয়। তো যাই হোক, রাসায়নিক নীতিতে আমরা আসি। রাসায়নিক নীতি কাদেরকে বলি আমরা? রাসায়নিক নীতি মানে হচ্ছে যে নীতির সাহায্যে আমরা রাসায়নিক সাবস্টেন্সকে পরিমাপ করতে পারবো। ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা কি বলি, সংজ্ঞাটা হচ্ছে এরকম: যেসব পরিমাপক বা নীতি 0.01 গ্রাম থেকে 0.0001 গ্রাম পর্যন্ত পরিমাপ করতে পারে তাদেরকে আমরা বলি তারা হচ্ছে রাসায়নিক নীতি। বুঝতে পারছো কি বললাম? তারা হচ্ছে 0.01 থেকে 0.0001 পর্যন্ত পরিমাপ করতে পারবে, এদের এই শর্ত থাকে, তাদেরকে আমরা রাসায়নিক নীতি বলি। দুই ধরনের আছে, একটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স, এটাকেই মানে অথবা ডিজিটাল ব্যালেন্স আছে, টপ লোডিং ব্যালেন্স আছে। মানে ডিজিটাল ব্যালেন্স টপ লোডিং ব্যালেন্স একই কথা। আর পলভঙ্গি ব্যালেন্স ওরকম ডিজিটাল না, বাট সেটা আমাদের একটু হিসাব নিকাশ করে বের করতে হয় আর কি। এটা একটা গ্রুপ। আরেকটা গ্রুপ হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স, যেটা এখন আর ইউজ করা হয় না, আমরা এগুলো ইউজ করি, সার্টোরিয়াস ব্যালেন্স ইউজ করি না। তুই সার্টোরিয়াস কেমন ভাইয়া? সার্টোরিয়াসটা পলভঙ্গির মতোই, কিন্তু হিসাবটা জাস্ট অন্যরকম, আর কিছু না। হিসাবটা সেখানে একটু অন্যভাবে হয়, সেটা এখন আমরা ইউজ করি না। আচ্ছা, তো এখন দেখো পলভঙ্গি ব্যালেন্স আমরা কি কি পড়বো। দেখো পলভঙ্গি আমরা পড়তে হবে যে এটার 4টা পার্ট। কয়টা পার্ট? 4টা পার্ট। প্রথমটাই কাচের বক্সযুক্ত বেদি। কাচের বক্সযুক্ত বেদি, এই যে দেখো কাচের বক্সযুক্ত বেদি, এটা হচ্ছে আমার প্রথম পার্ট। সেটা কি দিয়ে তৈরি হয়? দেখো গ্রানাইট পাথর অথবা ইবোনাইট দিয়ে তৈরি। এই জিনিসগুলো এমসিকিউতে বারবার আসে। হিসাব আমাদের মেডিকেলের জন্য দরকার নাই, হিসাব দরকার ডিউর জন্য। তুমি যদি ডিউতে পরীক্ষা দিতে চাও তখন তোমার হিসাবগুলো পড়তে হবে, কিন্তু মেডিকেলের জন্য হিসাব লাগে না। ডিজিটাল আর টপ লোডিং সেম। হ্যাঁ, ডিজিটাল টপ লোডিং মানে যার উপরে কোন একটা লোড রাখা হবে সেটা হচ্ছে টপ লোডিং। ডিজিটালের ক্ষেত্রে উপরে লোড রাখা হয়। যাক, আমরা এই পলভঙ্গি ব্যালেন্সটা পড়ি। পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমরা একটা পার্ট বললাম কাচের বক্সযুক্ত বেদি, এটা হচ্ছে এই বেদিটা। এটা কি দিয়ে তৈরি? ইবোনাইট বা গ্রানাইট পাথর। এরপর দেখো ব্রাস বা পিতল নির্মিত ফাঁপা নল, স্তম্ভ বা কলাম হিসেবে ব্যবহৃত হয়। এটা হচ্ছে দেখো ফাঁপা নল, যেটা স্তম্ভ কলাম হিসেবে ব্যবহার করা হয়। এরপর কি আছে দেখো, তুলাদণ্ড বা বিম ও পাল্লা। এটা হচ্ছে কি হিসেবে ইউজ করে? পিতল এবং অ্যালুমিনিয়াম ইউজ করে। এটা কোনটা? এই যে এটা হচ্ছে তুলাদণ্ড, বিম এবং পাল্লা। বুঝতে পারছো? তুলাদণ্ড বা বিম বা পাল্লা। ঠিক আছে। এরপর বাকি আছে কি দেখো, আরোহী বা আরোহী বাহক। আরোহী মানে হচ্ছে রাইডার। এটা কি জিনিস? এটা হচ্ছে যে এখানে একটা তারকে পেঁচাই, আমরা কি পেঁচাই? একটা সরু তারকে পেঁচাই।
হালকা একটা সরু তারকে পেঁচাই, প্যাচে আমরা দুই দিকে সমান করি, এটাকে বলে পল বুগিনভ্যালেন্সের আরোহী বা রাইডার। তোমরা কি জানো পল বুগিনভ্যালেন্স কিভাবে কাজ করে? আমি সংক্ষেপে 1 মিনিট বলে ফেলি। মনে করে এখানে আমি একটা জার রাখবো, যেখানে আমি যা বানাইছি সেটা তৈরি করছি, উৎপাদটা এখানে আমি রাখছি, এখানে মনে উৎপাদটা আছে আমার। উৎপাদটা আমি এখানে রাখার পর এখানে একটা ভর রাখবো, আমাকে এখানে 5 গ্রাম একটা ভর রাখছি, 5 গ্রাম, 5 গ্রাম, ঠিক আছে। রাখার পরে দেখলাম যে এই জিনিসটা তাও একটা হালকা হয়ে আছে, মানে এটা এরকম হয়ে আছে, মানে এই জিনিসটা একটু ভারী বা একটু হালকা যে কোনো একটা হয়ে আছে, ধরে নিই একটু ভারী হয়ে আছে, সাপোজ একটু ভারী হয়ে আছে এই পার্টটা, মানে ও 5 গ্রাম থেকে একটু বেশি কিন্তু 6 গ্রাম থেকে কম, 5 গ্রাম থেকে একটু বেশি কিন্তু 6 গ্রাম থেকে কম। তখন আমরা করি কি, আমরা দেখো সরু বা কোনো একটা তার নিই, প্লাটিনামের সরু বা কোনো একটা তারটা নিয়ে আমি এখানে মনে করে রেখে দিলাম, এই জায়গাতে রাখছি তারটা নিয়ে, তাহলে এখানে একটুখানি ভার দিয়ে দিলাম না, আমি সামান্য করে একটু ভার দিয়ে দিলাম না, এখানে সামান্য একটা ভার দিয়ে দিলাম না, তো তখন হবে কি একটু পরে সমান হয়ে যাবে। তো আমি তখন হিসাব করবো যে আমি এই যে তারটা দিয়েছিলাম তারটার ওজন কত ছিল, ধরো তারটার ওজন হচ্ছে 5 মিলিগ্রাম, তারের ওজন। এবং দেখা গেল যে একটা যদি স্কেল করি, এখানে এখানে মনে করো 0, এখানে হচ্ছে 100 স্কেলের, তাহলে মনে করো 10 নাম্বার ঘরে গিয়ে, 10 নাম্বার ঘরে গিয়ে মনে করো তোমার এটা সমান হয়েছিল। তো তখন আমরা বলি যে এই যে 5 মিলিগ্রাম এটা হচ্ছে আমার আরোহী বা রাইডার। আমরা ওর জন্য একটা রাইডার ধ্রুবক বের করি, রাইডার ধ্রুবক, তাকে এই 10 ঘর দিয়ে গুণ দিই, গুণ দিলে আমি এখান থেকে একটা পাঠ পাই, সেই পাঠের সাথে আমরা এটা যোগ করে দিই, যোগ করে দিলে আমি এটার ভরটা পেয়ে যাব। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা তোমরা বুঝতে পারো না, আরেকবার বলতে বলতেছো, আচ্ছা ঠিক আছে, প্যারা নাই। এই ছবিটা দেখো, মনে করো এটা আমার এরকম, ঠিক আছে। এখানে আমি একটা উৎপাদ রাখছি, এখানে আমি একটা উৎপাদ রাখছি, এখানে আমি একটা 5 গ্রাম ভর দিলাম, মনে করো 5 গ্রাম একটা ভর দিছি, দেওয়ার পর দেখলাম যে এটা একটু এরকম হয়ে আছে, একটু মানে ও আর একটু হালকা, ও আর একটু হালকা, বা অথবা মনে করো ও একটু ভারী, এরকম হয়ে আছে, ও একটু ভারী নিচে নেমে গেছে। তখন আমি দুই দিকে সমান করার জন্য একটু ভার যোগ করব, মনে করি 5 মিলিগ্রাম একটা রাইডার যোগ করছি, ধর আমি এখানে একটা 5 মিলিগ্রামের রাইডার যোগ করছি, 5 মিলিগ্রাম রাইডারের জন্য রাইডার ধ্রুবক কত, 0.1 মিলিগ্রাম, ঠিক আছে, 0.1 মিলিগ্রাম। তো দেখা গেল আমি এখানে কত ঘরে রাখছি, সেটা আমি 20 নাম্বার ঘরে রাখছি, ঠিক আছে। তো 20 নাম্বার ঘরকে যদি আমি 0.1 মিলিগ্রাম দিয়ে গুণ দিই, তাহলে আমি কি পাবো, আমি পাবো যে সেটা 2 মিলিগ্রাম, তাই না, 2 মিলিগ্রাম। আর আমি এখানে আগে কি বলছি, এটা হচ্ছে 5 গ্রাম, তাহলে 5 গ্রাম প্লাস 2 মিলিগ্রাম, তাহলে কত হয়, 5.002 গ্রাম। তো এটা হচ্ছে তাহলে আমার স্বাভাবিক অ্যান্সারটা। ব্যাপারটা বুঝতে পারছো? এভাবে আমরা হিসাব করে বের করতে পারি যে কত রাইডার ধ্রুবকের মাধ্যমে যে পলবঙ্গি ব্যালেন্স মধ্যে কোনো একটা জিনিসের উৎপাদনটা। প্লাটিনাম তারই কেন ব্যবহার করবে, কারণ প্লাটিনামটা খুব হালকা হয়, সেজন্য। আমাদের দেশে তো প্লাটিনামটা ইউজ করে না, বিদেশে হয়তো ইউজ করে আর কি। যাই হোক, এই যে ম্যাথটা যেটা দেখালাম, এই ম্যাথ কিন্তু আমাদের মেডিকেল আসে না, ম্যাথ কোথায় আসে, সেটা আসছে তোমার ডিইউতে। যাই হোক, এটুকু জানলে তোমার হবে, তুমি জাস্ট মনে রাখো 5 মিলিগ্রাম হলে রাইডার হলে আমাদের রাইডার ধ্রুবকটা হয় 0.1 মিলিগ্রাম, যদি 10 মিলিগ্রামের রাইডার হয় তখন সেটা হয় 0.2 মিলিগ্রাম। তাহলে আমরা করি কি, এই যে রাইডার ধ্রুবকের সাথে কত ঘর পরে গিয়ে সমান হয়েছে সেটা গুণ করি, ধরো 20 ঘর করে, সেটার সাথে এই যে এখানে যে ভরটা যোগ করছিলাম আমরা সেই ভরটা যোগ করি, যোগ করলে যা হবে তাই হচ্ছে এই যৌগটার ভর। আচ্ছা তাহলে আমরা এবার ডিজিটাল ব্যালেন্সে যাই, পল বুমি ব্যালেন্সে এবার ডিজিটাল ব্যালেন্স আসে। ডিজিটাল ব্যালেন্স দুই রকমের হয়, একটা হচ্ছে 2 ডিজিট ব্যালেন্স, তেমন ও 0.01 গ্রাম পর্যন্ত মাপতে পারবে, 4 ডিজিট ব্যালেন্স ও 0.301 গ্রাম পর্যন্ত মাপতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি করা হয় দেখো, 2 ডিজিট ব্যালেন্সের ক্ষেত্রে আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো হিসাব করি, এটাতে সেকেন্ডারি পদার্থ হিসাব করি, সেক্ষেত্রে আমরা কি পাই, রাফ ওজন পাই। তার মানে কি, এটা খুব বেশি যে স্পেসিফিক ওজন মাপতে পারে তা না, বাট সে মোটামুটি মাপতে পারে, এবং এগুলো আমরা সেকেন্ডারি পদার্থের ক্ষেত্রে হিসাব করি মোস্ট অফ দ্য কেসে। আর যেটা 4 ডিজিট ব্যালেন্স, সেটা দেখো 0.0001 পর্যন্ত মাপতে পারে, এটা ইউজ করা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে। এখন আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নিয়ে একটু পড়বো। তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনগুলো, যেগুলো হচ্ছে বিশুদ্ধ রাসায়নিক পদার্থ, ওদেরকে আমরা বিশুদ্ধভাবে পাই, ওরা বাইরের উপাদানের সাথে বিক্রিয়া করে না, রাসায়নিক নীতিকে ক্ষয় করে না, এবং দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সেকেন্ড স্ট্যান্ডার্ড পদার্থ এগুলো আমরা কেন পড়তেছি, এগুলো আমরা কেন পড়তেছি বা এগুলো কেন আসে টপিকটা, উত্তরটা হচ্ছে, তুমি একটা জিনিস বানাইলা, মনে করো তুমি বিক্রিয়া করে একটা সামথিং বানাইলা, একটা উৎপাদ তোমার তৈরি হলো, কিন্তু তৈরি হওয়া মাত্র সেটা নাই হয়ে গেল, তাহলে কি তোমার কোনো লাভ আছে? তো জিনিসটা লস প্রজেক্ট হয়ে গেল পুরোটা, তুমি বানাইলে সেটা বাজারের সাথে বিক্রিয়া করে নাই হয়ে গেছে,
তো লস। তাই আমরা করছি কি, আমরা কিছু জিনিসকে আলাদা করছি, যে এই যৌগগুলো এক্স ওয়াই জেড এরা হচ্ছে প্রাইমারি স্ট্র্যান্ডের পদার্থ, এরা তৈরি করলে এরা কখনো নাই হবে না, এটা থাকবে, তুমি যা মন চায় করতে পারবা। আবার কিছু যৌগ আলাদা করছি আমরা, যেগুলো হচ্ছে এ বি সি, এরা হচ্ছে সেকেন্ডারি স্ট্র্যান্ডের পদার্থ, এরা উৎপন্ন হওয়া মাত্র তুমি একটা স্পেশাল ভাবে না রাখলে এরা নষ্ট হয়ে যাবে, এরা বাতাসের সাথে বিক্রিয়া করে ফেলবে। এই জন্য আমরা করছি কি, প্রাইমারি এবং সেকেন্ডারি দুই ধরনের যৌগে ভাগ করছি। ভাগ করে বলছি যেগুলো স্বাভাবিকভাবে থাকে, কারোর সাথে বিক্রিয়া করে না, যেগুলো আমরা ওজন করতে পারি, সেটা হচ্ছে প্রাইমারি স্ট্রেনের পদার্থ। এগুলোকে আমরা 4 ঘর পর্যন্ত ওজন করতে পারি দশমিকের পরে। সেগুলো কি কি দেখো, অক্সালিক অ্যাসিড, কেলাসিত সোডিয়াম অক্সালেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এরকম সাকসিনিক অ্যাসিড। এটা একটা নিউমোনিক আছে এখানে, যে কোনো একটা যৌগে যদি কার্বন থাকে তাহলে সেটা মোটামুটি ভাবে প্রাইমারি স্ট্রেনের পদার্থ হয়ে যায়, এক্সেপ্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা ছাড়া। তো এটা তুমি মনে রাখতে পারো, তোমার কোনো একটা প্রশ্ন তুমি এটা দিয়ে ট্রাই করতে পারো। এছাড়া হ্যাঁ, এছাড়া তুমি মনে রাখতে পারো সি থাকলে সেটা প্রাইমারি স্ট্রেনের হবে। আর যদি আমরা দেখি সেকেন্ডারি স্টেপ পদার্থ কোনগুলো, দেখো এদেরকে বিশুদ্ধভাবে তৈরি করা যায় না। কেন যায় না? কারণ এরা তৈরি হওয়া মাত্র আরেকজনের সাথে বিক্রিয়া করে তাকে নিজের মধ্যে নিয়ে ফেলে। এবং কি করে, বাতাসের সাথে বিক্রিয়া, বাতাসের যে উপাদান, মনে করো বাতাসে পানি আছে, বাতাসে তোমার কার্বন ডাইঅক্সাইড আছে, অক্সিজেন আছে, এদের সাথে তারা বিক্রিয়া করে ফেলে। এবার রাসায়নিক ক্ষয় করে, তুমি যে রাসায়নিক রাখবা, রাসায়নিক তোমার সেটা দিয়ে তৈরি, তার সাথে সে বিক্রিয়া করে ফেলে। এবং এসব বিক্রিয়া করার কারণে আলটিমেটলি তার যে ঘনমাত্রাটা সেটা সেম থাকে না, তার মধ্যে ঘনমাত্রা চেঞ্জ হয়ে যায়। দেখো তারা কারা, তারা হচ্ছে অধিক শক্তিশালী অ্যাসিড, HCl, সালফিউরিক অ্যাসিড, শক্তিশালী ক্ষার, এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রেনের পদার্থ। বুঝতে পারছো? তোমার পরীক্ষার জন্য কি লাগবে, কোনটা সেকেন্ডারি পদার্থ সেটা তোমার মনে রাখতে হবে, এতটুকুই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আরেকটা জিনিস বলা দরকার ছিল পাইরেস গ্লাসের ওখানে। পাইরেস গ্লাসগুলোর ক্ষেত্রে আমরা কি করি, পাইরেস গ্লাসগুলোর ক্ষেত্রে আমরা তাপ দিই। পাইরেস গ্লাসগুলোতে আমরা বিভিন্ন তাপে ইউজ করি। এইসব তাপ দেওয়ার সময় আমরা টেস্টগুলো তাপ দিই, তখন কিন্তু সরাসরি তাপ দেওয়া যায় না, তাপ এটা একটু বাঁকে তাপ দিতে হয়। এই বাঁকানোর ক্ষেত্রে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে বাঁকে তারপর তাপটা দিই। ঠিক আছে, এটা বলে রাখা দরকার ছিল পাইরেক্স ক্লাস পড়ানোর সময়। আর আমরা একটা পোল দিয়ে দিই, পোল দিয়ে তারপর তুমি একটা রেসপন্স করো। আচ্ছা ঠিক আছে, তোমাদের 80% ভোট দিয়ে ফেলছো, আমরা পোলটা এন্ড করে দিই। তো দেখো যে অ্যাসবেস্টস গ্লাসের বিকল্প কোনটা, সেটা হচ্ছে জিটেক্স। এটা আমরা ক্লাসে বলছি, শুরুতে ছবি দেখাইছিলাম আমরা। রাসায়নিকতে সঠিক ওজন নেওয়া যায় কতটুকু পর্যন্ত, হচ্ছে 0.301 গ্রাম পর্যন্ত, এটাও আমরা বলছি শুরুতে। টেস্ট টিউব তার দেশে কত ডিগ্রি ধরতে হয়, এটা 45, এটা আমি একটু আগে মাত্র বললাম। এগুলা খুবই ফ্রিকোয়েন্টলি আসছে বিভিন্ন পরীক্ষায়, তাই এগুলো দিচ্ছি এখানে বলে। তো আমরা তারপর সামনে আগাই। আচ্ছা, তো একটু খেয়াল করো, তোমরা যখন কলেজ লাইফে ল্যাবরেটরিতে গেছিলা বা ল্যাবরেটরিতে পড়াশোনা করছিলা, ল্যাবরেটরি যখন তুমি বিভিন্ন পরীক্ষা যখন করছো, প্র্যাকটিক্যাল করছো, তোমাদের মনে পড়ে অবশ্যই যে তোমরা একটা বিক্রিয়া করছিলে, সেটা হচ্ছে তোমাকে একটা লবণ দিচ্ছে, তোমাকে বলছে একটা লবণ দেওয়া হইলো,
সেটা মনে করো সাদা কালারের, অথবা মনে করো তোমার নীল কালারের, অথবা মনে করো সবুজ কালারের। তো তারপর বলছে এটা কি লবণ সেটা খুঁজে বের করতে হবে, এটা কোন মৌলের লবণ সেটা খুঁজে বের করতে হবে। তো তোমাদের কি খেয়াল আছে নীল কালার লবণ কোন মৌলের ছিল? নীল কালার কোন কোন মৌলের ছিল সেটা? নীল কালার যে লবণ ছিল সেটা কি ছিল? হ্যাঁ, তো অনেকে নাজমুল বলছো, আফিয়া বলছো, মুনিরা বলছো, সুদীপ্ত বলছো সেটা ছিল কপার। হ্যাঁ, তোমাদের তো আসলে এইচএসসি প্যারাটা নেওয়া লাগে নাই। এইচএসসির সময় প্র্যাকটিক্যালি এই প্যারাটা আসলে নিতে হইতো। আমরা সবাই বসে থাকতাম যে যখন লবণ দিবে তখন যে করেই হোক সবুজ বা নীলটা নিতে হবে। তো তোমাদের তো সেই প্যারাটা আসলে খাইতে হয় নাই, যাই হোক। তো নীলের ক্ষেত্রে যেটা হয়, নীল নীল মানে হচ্ছে কপার, বুঝছো? সবুজ মানে হচ্ছে আয়রন। আর পরীক্ষার হলে সাদা পাওয়া মানে হচ্ছে শেষ জীবন, কারণ সাদা দিয়ে জিঙ্ক আছে, ম্যাগনেসিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, অনেকগুলো আছে, অনেক প্যারা খাওয়া লাগে তখন। তো এই যে বিক্রিয়াটা, এই যে বিক্রিয়াটা, তাহমিনা তারিন, হ্যাঁ তুমিও রেসপন্স করো, আশা করি এটা হবে। আচ্ছা যাই হোক, নীল যে কপার, সবুজ যে আয়রন, এই যে বিক্রিয়াগুলো তোমাকে একটা একটা র্যান্ডম তোমাকে রং দিচ্ছে, রং দিয়ে তোমাকে বলতেছে যে এটা বের করো, এটা কোন মৌল, তুমি তখন তার মৌলটা বের করতেছো। এই যে বিক্রিয়াগুলোকে আমরা বলি গুণগত বা আঙ্গিক বিশ্লেষণ। কি বললাম? গুণগত বিশ্লেষণ বা আঙ্গিক বিশ্লেষণ, যেখানে তোমাকে একটা বৈশিষ্ট্য তোমাকে বলে দিবে, সেই বৈশিষ্ট্য দিয়ে তোমাকে বের করতে হবে এটা কোন যোগ, কোন মৌল, ঠিক আছে? আবার তুমি এমন কিছু বিক্রিয়া করছো যেখানে তোমাকে বলছিল যে আহ, তোমাকে বলছে যে 2 মোলার 250 ml NaOH দেওয়া আছে এই একটা একটা বিকারে মনে করো। তারপর তোমাকে বলছে যে 3 মোলারের কতটুকু কতটুকু HCl ইউজ করলে এই দ্রবণটা প্রশমিত করা যাবে। তখন তুমি কি করছো? তুমি টাইট্রেশন করছো, তুমি একটা বুলেট নিছো, বুলেট নিয়ে তুমি ভালভ দিয়ে এখানে ভালভ লাগিয়ে তুমি HCl প্রতি ফোঁটা ফোঁটা পড়ায় দেখছো যে এখানে কোন পর্যায়ে গিয়ে রংটা চেঞ্জ হয়েছে। যখন তুমি সাপোজ দেখলে যে 120 ml গিয়ে রংটা চেঞ্জ হয়েছে, তখন তুমি বললে যে 120 ml লাগবে। তাহলে এখানে দেখো আমি কোন যৌগ আমি জানি, HCl এবং NaOH আমি জানি, কত মোল আমি জানি, আমি জাস্ট তার পরিমাণটা নির্ণয় করছি, তাই না? এই যে বিক্রিয়াগুলো এগুলোকে বলে পরিমাণগত বা মাত্রিক বিশ্লেষণ। কি বললাম? পরিমাণগত বা মাত্রিক বিশ্লেষণ। আমাদের ল্যাবরেটরির সব বিক্রিয়াকে আমরা এরকম বড় হেডিং এ দুইটা ভাগে ভাগ করতে পারি, গুণগত আর পরিমাণগত। এখন আমরা দেখব যে এরা কত প্রকার এই বিক্রিয়াগুলো, এবং এসব বিক্রিয়ার ক্ষেত্রে, এসব বিক্রিয়া করার জন্য আমাদের ল্যাবরেটরিতে কোন কোন ধরনের প্রোডাক্টস থাকে, কোন কোন সিলিন্ডার থাকে, কোন কোন ফ্লাক্স থাকে, কোন কোন বার্নার থাকে, এগুলো আমরা একটু দেখবো, ঠিক আছে? তো দেখো, পরিমাণগত রসায়নের ক্ষেত্রে আছে দুই ধরনের, একটা হচ্ছে ভর ভিত্তিক, একটা হচ্ছে আয়তন ভিত্তিক। ভর ভিত্তিক মানে কি? সেখানে আমরা ওদের মিলিগ্রামটা বের করব, কত মিলিগ্রাম বা কত গ্রামে আছে সেটা বের করব। আর ক্ষেত্রে আমরা মিলিলিটারে বের করবো, সে কত ml আছে সেটা বের করব। আর গুণগত ক্ষেত্রে ম্যাক্রো, সেমি মাইক্রো এবং মাইক্রো বিশ্লেষণ আছে, সেটা নিয়ে আমরা ক্লাসের শেষে আলোচনা করব, ওটা একটু পরে রাখি, ঠিক আছে? তো আপাতত আমরা কি দেখবো? আপাতত আমরা দেখবো যে আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত যন্ত্রপাতি, আমরা যন্ত্রপাতি কি ইউজ করি সেগুলো একটু ভালো করে খেয়াল করবো এখন। এখান থেকে অনেক অনেক প্রশ্ন আসে, এখান থেকে মেনলি ব্যবহার শুরু, এই চ্যাপ্টার ব্যবহার কেন্দ্রিক প্রশ্নগুলো এখান থেকে আসে। তাই একটু ডিটেলস বলতে আসলে কি, হুট করে একটা জায়গা থেকে ছোট করে প্রশ্ন দেয়, সেটা সহজ হতে পারে, কঠিন হতে পারে। তবে দিন শেষে দাগানো বই থেকে 90% প্রশ্ন কমন পড়ে, বিশ্বাস করো বা না করো। তো ওইটা পড়ার পর তুমি একটু এদিক ওদিক দেখলে যেগুলো ক্লাসে পড়া হচ্ছে তাতে তোমার হয়ে যাবে। যাই হোক, আমরা পড়ায় ফিরে এসে দেখো, তুমি ছবি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মেজারিং সিলিন্ডার। মেজারিং কেন বলছি দেখো, এখানে দেখো 250 ml লেখা আছে, 100 ml লেখা আছে, 50 ml লেখা আছে। এই সিলিন্ডারগুলো দিয়ে আমরা মেজার করতে পারতেছি। কি করি আমরা? কোনো একটা গাঢ় অ্যাসিডকে বা পানিকে পরিমাপ করি আমরা, এবং সর্বনিম্ন সেটা 1 সেন্টিমিটার কিউব পর্যন্ত বা 1 cc পর্যন্ত পরিমাপ করতে পারে এরা। তাহলে মেজারিং সিলিন্ডার কি পারে? 1 cm কিউব পর্যন্ত পরিমাপ করতে পারে। আমরা সামনে আরো বিভিন্ন প্রোডাক্ট পাবো যারা হচ্ছে এর চেয়েও ক্ষুদ্র পরিমাপ করতে পারে, সেটা মনে রাখতে হবে তখন, ঠিক আছে? আচ্ছা, এবার আসে দেখো আয়তনিক ফ্লাস্ক বা মেজারিং ফ্লাস্ক। তাহলে আগেরটা ছিল মেজারিং সিলিন্ডার, এটা হচ্ছে ফ্লাস্ক। ওটা ইউজ করতাম জাস্ট পরিমাপ করার জন্য, এটা ইউজ করবো প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য। তোমরা জানো প্রমাণ দ্রবণ মানে কি? প্রমাণ দ্রবণ মানে হচ্ছে যেই দ্রবণের মোল মানে ঘনমাত্রা তুমি জানো। সাপোজ আমি তোমাকে বললাম যে, সাপোজ আমি তুমি হৃদয় হৃদয় চন্দ্র দাস প্রশ্ন করছি একটু আগে, আমি জিজ্ঞেস করলাম হৃদয় তুমি একটা 3 মোলার ঘনমাত্রার HCl তৈরি করো, এই যে আমি বলে দিলাম না 3 মোলার HCl। এই 3 মোলার HCl মানে হচ্ছে যে এটা প্রমাণ দ্রবণ, তুমি জানো যে এর ঘনমাত্রা কত, ঠিক আছে? এটাকে আমরা এরকম তৈরি করতে পারি, এরকম আয়তনিক ফ্লাক্সের মাধ্যমে।
এবার আসলে বুলেট বুলেট তোমরা অবশ্যই দেখছো টাইট্রেশনের সময় আমরা যেটা ইউজ করতাম, অল্প অল্প এক ফোঁটা করে HCl কে NaOH এর মধ্যে ফেলার জন্য একটা ভালভ থাকতো, সেখানে ভালভটা আমরা ঘুরাইতাম, ঘুরাইলে একটা একটা করে HCl এখানে পড়তো, পড়তে পড়তে একসময় রংটা চেঞ্জ হইতো, চেঞ্জ হলে আমরা বলতাম যে টাইট্রেশন আমার কমপ্লিট। সেটা হচ্ছে বুলেট। বুলেট দুই রকমের হয়, 25 সেন্টিমিটার কিউব থাকে কোনোটা, কোনোটা 50 সেন্টিমিটার কিউব থাকে। আর একটা ক্ষুদ্রতম ভাগ কত, 0.1 সেন্টিমিটার কিউব। ক্ষুদ্রতম ভাগ হচ্ছে ও এতটুকু পরিমাণ হিসাব করতে পারে ক্ষুদ্রতম ভাগ। তাহলে দেখো আগেরটা ছিল কত, আগেরটা ছিল 1 সেন্টিমিটার কিউব ছিল মেজারিং সিলিন্ডারে, আর আমাদের বুলেটে কত 0.1 সেন্টিমিটার কিউব। এগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে। আচ্ছা এবার আসো পিপেট। পিপেটটাও আমরা চিনি, পিপেটটা আমাদের ওখানে দেখা হয় অনেক বেশি পরীক্ষার এই ল্যাবরেটরিতে। পিপেট হচ্ছে জাস্ট আমরা আমাদের আমাদের ল্যাবে যে পিপেট হয় সেগুলো হচ্ছে গরিবি পিপেট, মানে তো কলেজ লাইফে তুমি যেগুলো পাইছিলা সেগুলো হচ্ছে গরিবি পিপেট। সেখানে জাস্ট একটু সাকশন করে নেওয়া হইতো 10 ml 20 ml এরকম, বা মুখ দিয়ে টান দিয়ে নেওয়া হইতো, পরে তুমি আরেকটা জায়গায় সেটাকে ক্যারি করে রাখতা। আর যখন তুমি মেডিকেলে আসবে, মেডিকেল ফার্স্ট যখন তুমি দেখো, তখন তুমি সিরিঞ্জ পাম্প পিপেট, ইলেকট্রনিক পিপেট এগুলো তুমি দেখতে পারবা। সেগুলো অনেক আধুনিক হয় এবং সেগুলোতে মনে করো ডিজিটাল ঘড়ির মতন ফিক্স করে দেওয়া যায়। আমি মনে করো তুমি বললে আমি 0.2 ml বা 0.2 সেন্টিমিটার কিউব একটা সাবস্টেন্স নিব, তখন তুমি অতটুকু পরিমাণ সামান্য জিনিসও পরিবহন করতে পারবে পিপেটের মাধ্যমে। তো এটা হচ্ছে পিপেট আমরা পড়লাম। তো পিপেট তাহলে কি কাজে ইউজ করে? পিপেট হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো একটা প্রোডাক্টকে বা কোনো একটা দ্রবণকে পরিবহনের কাজে ইউজ করা হয়, এটা মনে রাখবে আর কি। ঠিক আছে। আচ্ছা এবার আসো কনিক্যাল ফ্লাস্ক। এটাও তোমরা দেখছো, আমরা তো এটার মধ্যে টাইট্রেশন গুলো করছিলাম তাই না? তো টাইট্রেশনটা হচ্ছে কাজে ইউজ করা হয় সাধারণত 250 সেন্টিমিটার কিউব বা 250 ml এরকম হয়ে থাকে। আচ্ছা এটা আমরা পড়লাম জানলাম। এবার আসো ওয়াশ বোতল। এটাও তোমরা দেখছো, এই যে দেখো ওয়াশ বোতল, ওই রেস্টুরেন্ট গুলার যে একটা ওইটা থাকে না, ওই সসের যে বোতলটা অনেকটা ওইটার মধ্যে থাকে, তবে এটা অ্যাঙ্গেল করা থাকে, ইউ শেপ অ্যাঙ্গেল করা থাকে, যে এর মধ্যে যেখানে পানি থাকে এবং সেখানে প্রেস করে সহজে পরিষ্কার করা যায়। যাই হোক, তো এটা আমরা দেখছিলাম কলেজ লাইফে, অনেকে বাসায় নিয়ে গেছে নিজের মনে করে জানি। যাই হোক আমরা এখন আবার পরে ফিরে আসি। আমরা ক্লাসের শুরুতে বলছিলাম ক্রোমিক অ্যাসিড আমাদের পড়তে হবে, ক্রোমিক অ্যাসিড খুবই ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে সর্বোত্তম পরিষ্কারক বলছিলাম, এবং কি এটা ক্লিনিং মিশ্রণ বলা হয়, ক্লিনজিং মিশ্রণ বলা হয়। এটার যে সংকেতটা এটা নিয়ে অনেক ঝামেলা করবে তোমাদের সাথে। দেখো কি দেওয়া আছে এখানে, গাঢ় H2SO4 সাথে কি, সাথে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। ব্র্যাকেট আসলে হবে না, এটা ব্র্যাকেট হবে না আসলে। K2Cr2O7 গাঢ় H2SO4 এর সম্পৃক্ত, কেমন দ্রবণ দেখো, সম্পৃক্ত, এটা ভালো করে খেয়াল করতে হবে, সম্পৃক্ত দ্রবণ। তাহলে দেখো তোমাকে ওর অপশন চেঞ্জ করে কি দিবে, ওরা গাঢ় HCl দিয়ে দিবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 দিয়ে দিবে অপশনের মধ্যে, বলবে গাঢ় H2SO4 এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ, এরকম মানে এরকম এই দুইটার মধ্যে অপশন চেঞ্জ করে তোমাকে দিবে। সম্পৃক্ত না বলে তোমাকে জলীয় 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 দ্রবণ বলবে। এভাবে তোমাকে ভুল করার চেষ্টা করবে, আশা করি তুমি ভুল করবা না। এটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে। গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট এর সম্পৃক্ত দ্রবণ। আচ্ছা এবার আসো একটা পড়া আছে আমাদের, সেটা হচ্ছে মোলারিটি। মোলারিটি এই টপিকগুলো পড়তে হয়, মোলারিটি। মোলারিটি মানে কি, আমরা সবাই জানি মোলারিটি মানে হচ্ছে যে 1 লিটার দ্রবণে যদি আমার 1 মোল দ্রব থাকে, 1 মোল দ্রব থাকে, সেটাকে আমরা বলি মোলারিটি। তোমরা জানো মোলালিটি কাকে বলে? মোলালিটি একটু চ্যাটে বলতে পারবে আমাকে, মোলালিটি কাকে বলে? নিশাত রহমান বলছে 1 কেজি, 1 কেজি। সামিয়া ইসলাম ভুলে গেছো, কোনো প্যারা নাই, এখন আমরা পড়ে ফেলবো। তারপরে 1 কেজি দ্রাবক, এক্স্যাক্টলি এটাই খুঁজতেছিলাম, সাকিব সুলতান, হ্যাঁ এটাই হচ্ছে মোলালিটি। আমি বলে দিই তাইলে, এখন হয়েছে, তোমরা অনেকেই বলছো। যদি আমি 1 কেজি দ্রাবকে, খেয়াল করবা দ্রাবকে আমি 1 মোল সামথিংকে 1 মোল দ্রব যোগ করি, সেটা হচ্ছে মোলালিটি। এটা খেয়াল করে, কিন্তু দ্রবণে ছিল, এটা ছিল দ্রবণ, তার মানে এই 1 মোল আর এই 1 লিটার, এই 1 মোলটাই 1 লিটারের ভেতরেই, বুঝছো? কিন্তু এখানে কিন্তু এই 1 মোলটা 1 কেজির ভেতরে না, 1 কেজির বাইরে সেটা, কারণ এটা হচ্ছে দ্রাবক, এই দুইটা মিলে হচ্ছে দ্রবণ। তো এটা এই হিসেবটা আমরা কেন করবো, এটা কেন আসছে, এটা দরকারটাই বাকি। এটা হচ্ছে মোলারিটি যেটা, সেটা তো তোমার আয়তনের উপর নির্ভরশীল তাই না? এখন তোমার আয়তন আবার চাপ এবং তাপের উপর চেঞ্জ হয়। তো তুমি মঙ্গল গ্রহে যদি চলে যাও, মঙ্গল গ্রহে তো চাপ সেম নেই, মঙ্গল গ্রহে তো চেঞ্জ হয়ে যাবে চাপটা। তাহলে তখন দেখা যায় তোমার মানে 2 মোলার দ্রবণটা মঙ্গল গ্রহে গিয়ে সেটা দেখা গেছে 3 মোলার হয়ে গেছে, তাই তো লস প্রজেক্ট। কিন্তু তুমি যদি মোলার হিসাব করো, চাঁদেও যেই ভর থাকবে এখানেও সেই ভর থাকবে, সেটা কখনো চেঞ্জ হবে না, মোলারিটি কখনো চেঞ্জ হবে না, এটাই।
আচ্ছা ঠিক আছে, এখন এখান থেকে কি প্রশ্ন আসে, মনে করো তোমার এখানে ডেসিমোলার সেন্টিমোলার এগুলো মাঝে মাঝে জিজ্ঞেস করবে যে যদি 1 মোল যদি 1 মোলার হয় তাহলে 0.1কে আমরা কি বলি, ডেসিমোলার বলি, 0.01 হলে সেন্টিমোলার বলি 001 হলে মিলিমোলার বলি, এগুলো মাঝে মাঝে আসে পরীক্ষায়। তো এটা আসছিল তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা 2013-14-তে। দেখো দিলে কি হবে বলো তো, এটা কষ্ট করে। সম্পৃক্ত জলীয় এক কথা না ভাইয়া, সম্পৃক্ত মানে হচ্ছে যেখানে তোমার আর কিছু সে অ্যাড করতে পারবে না, আর এক ফোঁটা কিছু অ্যাড করলে সেটা নিচে অধিক্ষিপ্ত হয়ে যাবে, সেটা হচ্ছে সম্পৃক্ত। জলীয় মাছ সেটা এখনো সম্পৃক্ত নেই, সেটা অসম্পৃক্ত অবস্থায় আছে। যে তোমরা সবাই বলছো বি, সোহান বলছো, রাফি বলছো, মেহেদি হাসান বলছো, ইমরান বলছো, সাদিয়া বলছো। ঠিক আছে, এটা আসলে বি হবে, মাত্র পড়লাম। একদম সহজ প্রশ্ন না ভাইয়া, এই প্রশ্নগুলো মেডিকেলে আসে, হাস্যকর টাইপের ব্যাপার। এই প্রশ্নগুলো মেডিকেলে আসে আমরা, এবং আমরা এগুলোই ভুল করি। একবার মেডিকেল প্রশ্ন ছিল গ্লুকোজে কয়টা কার্বন থাকে, গ্লুকোজে কার্বন সংখ্যা কত। এটা তো ক্লাস 10 একটা বাচ্চাও পারে, তাই না? এটাও কিন্তু মেডিকেলের প্রশ্ন আসা প্রশ্ন। আলোর বেগ কত, এটাও মেডিকেল আসা প্রশ্ন। কিন্তু এগুলো আমরা ভুল করি কিন্তু দিন শেষে। যাই হোক, প্যারা দেওয়া যাবে না, সহজ প্রশ্ন সহজভাবে অ্যান্সার করে আসতে হবে। আচ্ছা এবার এটা বলো, দ্রবণ স্থানান্তরের জন্য নিচে কোনটি অপরিহার্য? গত বছর আসছে, ডেন্টাল ভর্তি 19-20 আসছে, বলো কি হবে এটা? সি 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 পিপেট, এটা মাত্রই পড়ছি, এটা জিকের মতো তাই না? জিকের মতো, এটা সবাই পারে, এটা আমাদের পারতে হবে। পিপেট, এটা গত বছর আসছিল। তা তোমরা বুঝতে পারছো আসলে যে মানে খুব বেশি প্যানিক হওয়ার কিন্তু কিছু নাই, দিন শেষে 70% প্রশ্ন সহজ আসবে, তুমি সেগুলো পারবা, দাগে আসবা। বেশি তেল থাকলে আরেকটু পড়বা, তখন আর একটু নাম্বার বেশি পাবা, দিন শেষে তোমার চান্স হয়ে যাবে, শুধু মাথা ঠান্ডা রাখতে হবে। এখন এটা বলো, বুলেটের সাহায্যে সর্বনিম্ন কত আয়তন পরিমাপ করা যায়? এটা ডেন্টাল ভর্তি পরীক্ষা 17-18-তে আসছিল। বুলেটের সাহায্যে সর্বনিম্ন কত আয়তন মাপা যায়? এটা সানজিদা বলছো ডি। আচ্ছা, ইব্রাহিম সরকার বলছো, সাদিয়া বললা এ। কোন সেন্সে এ বললা তুমি, ভালো করে একটু খেয়াল করি আবার। এরকম ভুল হয় বুঝছি, এটা মাত্র আমরা পড়ছি তারপর আমাদের ভুল হয়। আমি জানি এটা 0.1 সেন্টিমিটার কিউব হবে, কিন্তু তুমি দাগানোর সময় ভুলে দাগাই দিবা, এরকমটা হয় মাঝে মাঝে, হ্যাপেন্স। তোমার অ্যান্সার দেখা যায়। আমার নাম বললেন না, না তামান্না, অনেক কষ্ট। যাই হোক, সামনে আগে আমরা। আচ্ছা এবার আসো অম্লের ক্ষারকত্ব, ক্ষারকের অম্লত্ব। এটা ছোট্ট একটা প্রশ্ন, ছোট একটা টপিক, আমরা শেষ করে দিই। আমরা জানি যে দেখো HCl এর সাথে যদি আমি কার বিক্রিয়া করাবো বলো, পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলাম, তাহলে কি হবে? পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, ওদিকে পানি উৎপন্ন হবে, তাই না? তাহলে দেখো একটা 1 মোল ক্ষার বিক্রিয়া করছে 1 মোল HCl এর সাথে, 1 মোল অ্যাসিডের সাথে। তখন আমরা বলি যে এই যে ক্ষারটা, তার অম্লত্ব হচ্ছে 1, কারণ সে একটা মোল 1 মোল অ্যাসিডকে প্রশম করতে পারছে। ঠিক তেমনি একটা অ্যাসিড সে একটা ক্ষারকে প্রশম করতে পারে, তখন আমরা বলি তার ওই অ্যাসিডটার ক্ষারকত্ব হচ্ছে 1। তাই দেখো কি বললাম, কোন অ্যাসিডের অ্যাসিড কর্তৃক ক্ষার বা ক্ষারককে প্রশমিত করার ক্ষমতাকে অম্লের ক্ষারকত্ব বা অ্যাসিডের ক্ষারকত্ব বলে। তো এক ক্ষারক অ্যাসিড মানে কি, সে একটা ক্ষারকে 1 মোল ক্ষারকে করতে পারবে, যেমন HCl, HBr, H এরকম কয়েকটা উদাহরণ দিচ্ছে। একটা আনকমন আছে এখানে। দ্বিক্ষারক অ্যাসিড কি, এই যে যারা দ্বিযোজী বিশিষ্ট, একটা আনকমন আছে। ত্রিক্ষারকীয় কারা, যারা 3টে এজ বিশিষ্ট। এই আনকমন গুলো ব্যাখ্যা দেওয়া আসলে এখন এই মুহূর্তে সময় সাপেক্ষ ব্যাপার, দিতে পারতেছি না। তোমরা ওই ফেসবুকের কমেন্টে, ওই ফেসবুকে পোস্টে কমেন্ট করে তখন দিয়ে দেওয়া যাবে, প্যারা নেই। তো আপাতত এটা মাথায় রাখবো, মাঝে মাঝে পরীক্ষা আসে নিচের কোনটি দ্বিক্ষারকী অ্যাসিড। ঠিক আছে। আচ্ছা এবার আসো এসিড ক্ষারকের প্রকৃতি এবং নির্দেশকের উপযোগিতা। এই টপিকটা আসলে এই চ্যাপ্টারের পড়া না, এটা হচ্ছে আমাদের পরিমাণগত রসায়নের পড়া। তারপর এখানে অল্প করে আছে বলে এটা এখানে আনছি। পরীক্ষা কি আসবে এখান থেকে, পরীক্ষা একদম স্ট্রেট কাট একটা জিনিস আসবে, সেটা হচ্ছে তীব্র এসিড মৃদু ক্ষারের দ্রবণে নির্দেশক কোনটা উপযোগী, তুমি বলবে এই দুইটা উপযোগী। আবার জিজ্ঞেস করবে মৃদু এসিড তীব্র ক্ষারের কোনটা উপযোগী, তুমি বলবে এই দুইটা উপযোগী। এই প্রশ্নটা পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে, বুঝতে পারছো? এখান থেকে এটা লাগবে, এটা দিন শেষে পরিমাণগত রসায়নের পড়া। আচ্ছা এবার আসো আমরা স্পিড ল্যাম্পে আসি। তাহলে খেয়াল করো আমরা কি পড়তেছিলাম, বেসিক্যালি আমরা আমাদের ল্যাবরেটরিতে কি কি যন্ত্রপাতি লাগে সেটা পড়তেছিলাম। আমরা বুলেট পড়ছি, পিপেট পড়ছি, মেজারিং সিলিন্ডার পড়ছি, কনিক্যাল ফ্লাক্স পড়ছি। এবার আমরা কিছু তাপ দেওয়া জিনিসপত্র পড়বো, যারা তাপ দেয় আমাদেরকে। এর মধ্যে একটা হচ্ছে স্পিরিট ল্যাম্প। স্পিরিট ল্যাম্পের ক্ষেত্রে জ্বালানি কি থাকবে, স্বাভাবিক স্পিরিট থাকবে, তবে আমাদের হাজারি স্যার বলছে মিথিলেটেড স্পিরিট থাকে। হাজারি স্যার যা বলবে তা সঠিক, তা চেঞ্জ করার সাহস কারো নাই। তাই আমরা বলবো স্যার যা বলছে তাই সত্য, মিথিলেটেড স্পিরিট বলবো আমরা। ঠিক আছে। আর এটা কি কম তাপ উৎপন্ন করতে পারে, অনুজ্জ্বল শিখা থাকে। তাই এটা হঠাৎ হঠাৎ সাধারণত অল্প ছোটখাটো পরীক্ষা ইউজ করা হয়। আদারওয়াইজ আমরা কি ইউজ করি, বুনসেন বার্নার ইউজ করি। আচ্ছা
এটা গেল স্পিরিট ল্যাম্প। এবার আসলে আমরা বুনসেন বার্নারে যাবো। বুনসেন বার্নার কি জানতে হবে? ছোটখাটো জিনিস জানবো, খুব বেশি কিছু জানতে হবে না। প্রথম হচ্ছে কি কি থাকে, 3টা পার্ট থাকে। একটা হচ্ছে দেখো এই যে বেসটা, ভিত্তিমূল। 2 নাম্বার কি, এই যে বার্ন, এটা হচ্ছে বার্নার টিউব। বার্নার টিউবে দুই দিকে দুইটা ফুটা থাকে, এখানে একটা ফুটা থাকবে, এখানে একটা ফুটা থাকবে। এই ফুটা দিয়ে গ্যাস আসবে, আর এই ফুটা দিয়ে বাতাস ঢুকবে। কি বললাম? একটা দিয়ে আসবে গ্যাস, আর একটা দিয়ে আসবে বাতাস। বাতাস কেন লাগবে? বাতাস থেকে অক্সিজেন যাবে, অক্সিজেন এবং গ্যাস মিলে অক্সিজেন দহন হবে। যদি দহন হয় তাহলে সব কার্বন নাই হয়ে যাবে, আমরা আলো পাবো না। যদি দহন না হয় তাইলে কার্বনগুলো ঠিকমতো দহন হতে পারবে না, ফলে কার্বনের মধ্যে আলোর প্রতিফলন হবে, তখন আমরা উজ্জ্বল শিখা পাবো। তাই কি আছে দেখো, একটা বার্নার নল আছে, একটা বায়ু নিয়ন্ত্রক, শীতযুক্ত বায়ু নিয়ন্ত্রক রিং আছে। যে রিং দিয়ে আমরা বলতে পারবো যে বায়ুটা কতটুকু ঢুকবে নাকি ঢুকবে না, সেটা আমরা ঠিক করতে পারবো। তো কি থাকে এখানে, একটা অনুজ্জ্বল শিখা থাকে, একটা উজ্জ্বল শিখা থাকে। এগুলো আমরা জানলাম। আর হচ্ছে কি, আর কি জানতে হবে, তাপমাত্রাটা দেখো। যেটা অনুজ্জ্বল শিখা, সেখানে 1570 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয়, এটা জানতে হবে। আর এটার জ্বালানি কি, এটা জানা হচ্ছে ইথানল, এটা জ্বালানি হিসেবে ইথানল থাকে। এগুলো আমাদের লাগবে না। আচ্ছা, এখন খেয়াল করো আমরা কি কি পড়ছি, একটু খেয়াল করো। আমরা স্পিরিট ল্যাম্প পড়ছি, তাপ দেয় এরকম একটা সাবস্টেন্স হিসেবে। আমরা বুনসেন বার্নার পড়ছি একটা তাপের উৎস হিসেবে। এরকম আরেকটা তাপের উৎস হচ্ছে পোর্সেলিন বাটি। কি বললাম? পোর্সেলিন বাটি। পোর্সেলিন বাটির মাধ্যমে আমরা কিভাবে করি জানো? তোমাদের অনেকে দেখছো না, শীতকালে আমরা কি করি, শীতকালে আমরা খেজুরের রস কালেকশন করি। খেজুরের রস কালেকশন করে আমরা করি কি, খেজুর কালেকশন করে আমরা সেটাকে জাল দিই। জাল দিতে 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 একসময় কি হয়, দিতে দিতে সেটা একসময় ঘন হয়, তারপর সেটা আমরা খাই, তাই না? এই পোর্সেলিন বাটি হচ্ছে ঠিক সেম একটা জিনিস। মনে করো তুমি একটা উৎপাদ তৈরি করছো, উৎপাদ তৈরি করার পর দেখলে সেটা বেশি মানে কম ঘন হয়ে গেছে, এটা বেশি জলীয় হয়ে গেছে। তোমার মন চাইছে না এটাকে আমি এখন ঘন করবো, তখন তুমি করবে কি, পোর্সেলিন বাটিতে সেটাকে রেখে তাপ দিয়ে তুমি সেটাকে মানে ঘন করবা। মানে পোর্সেলিন বাটি আমরা ইউজ করি ঘন করার ক্ষেত্রে, কোনো একটা দ্রবণকে ঘন করতে আমরা পোর্সেলিন বাটি ইউজ করি। তো ঘন করার জন্য এরকম পোর্সেলিন বাটি দিয়ে সচরাচর একটা ঘন দ্রবণ তৈরি করা হয়, সেটা বলা হয় রাজঅম্ল। একটা মনে করো আমার খুব শক্তিশালী অ্যাসিড বানাতে হচ্ছে, আমি ভয়াবহ রকমের শক্তিশালী অ্যাসিড বানাবো, তখন নর্মাল শুধু একটা অ্যাসিড দিয়ে সেটা হয় না, তখন আমার করতে হয় কি, একটা দুইটি অ্যাসিড মিক্স করে সেটাকে ঘন করতে হয়। কতটুকু ঘন? 1 মোলার HNO3 থাকবে, 3 মোলার HCl থাকবে। এটা মনে রাখবে যে HCl তো ছোট সাইজ, তাই না? তাই সেটা বেশি থাকবে, 3 মোলার থাকবে। HNO3 বড় সাইজ, ও থাকবে কম, 1 মোল থাকবে। ঠিক আছে? তাহলে পোর্সেলিন বাটির মাধ্যমে আমরা কি করি, রাজঅম্ল তৈরি করি। রাজঅম্ল কি, শক্তিশালী একটা অ্যাসিড। কখন লাগে? অনেক শক্তিশালী একটা ক্ষারকের প্রশম করার জন্য লাগবে, বা এরকম কোনো কাজে আমার বিক্রিয়া লাগলে তখন আমি এটা ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, দেখি এখন একটা প্রশ্নের উত্তর দাও। প্রাইমারি শ্রেণীর পদার্থ নিচের কোনটি, বলো। CONC মানে হচ্ছে কনসেন্ট্রেশন। আচ্ছা, সবাই বলছো 3, সবাই ধুমায় 3 বলতেছো। একটু খেয়াল করে দেখো, তোমার মেডিকেল ভর্তি থেকে প্রশ্ন থাকবে 100টা, সময় পাবা 50 মিনিট, প্রতিদিনে 30 সেকেন্ড করে পড়ে। তাহলে এই যে এই প্রশ্নটা তুমি যে মুখস্থ করছিলা, সি থাকলে ধুমায় দাগাই দিব, প্রাইমারি পদার্থ জিনিসটা তোমার কিন্তু লাভই হয়েছে। কারণ এই প্রশ্নে তোমার 30 সেকেন্ড জীবনও খরচ হবে, তুমি 5 সেকেন্ডের মধ্যে গোল্লা ভরাট করে ফেলতে পারবা, তাই না? তো এরকম মাঝে মাঝে কিছু প্রশ্ন, যেখানে যে টপিক থেকে সবসময় প্রশ্ন আসেই, এরকম টপিকগুলো তোমার আসলে মুখস্থ করে ফেলা উচিত। যেমন মনে করো তোমার বায়োলজিতে ওই প্রজনন চ্যাপ্টারটা আছে না, যে তোমার অ্যাক্টোডার্ম, অ্যানোডার্ম, মেসোডার্ম থেকে কি কি আসে। তারপর তোমার মনে করো যে ভ্যাকসিন একটা ক্লাসিফিকেশন আছে, অ্যান্টিবডি ক্লাসিফিকেশন আছে, এতে প্রতি বছর প্রশ্ন আসে। তো এখানে প্রশ্ন আসবে একদম ধরা বাঁধা। এরকম মনে করি যে প্রাইমারি স্টুডেন্ট পদ, সায়েন্স স্টুডেন্ট পদ থেকে প্রতি বছর প্রশ্ন আসে। এগুলো তোমাকে কিছুটা সংক্ষেপে কিছুটা বানিয়ে নিতে হবে নিজের মতো করে, যেন তুমি দেখা মাত্র 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে ফেলতে পারো। না পরীক্ষাটা 30 সেকেন্ড সময় লাগলে তুমি ঝামেলায় পড়বা। যাই হোক, আমরা এরপরে যাই। দেখো, স্পিরিট ল্যাম্প সম্পর্কে সত্য কোনটি? 18 আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষায়, বলো কি হবে। সবাই বলছো বি বি বি, কয়েকজন বলছো ডি, ডি কনসেন্সে বললা, সিও বলতেছো। যাই হোক, আমরা দেখি কি হবে, দেখি। পরবর্তী স্পিরিট ল্যাম্পের সত্য কোনটি? স্পিরিট ল্যাম্পের জ্বালানি হচ্ছে স্পিরিট বা মিথিলেটেড স্পিরিট। মিথানল তো আর না, তাই না? মিথানল হবে না। শিখা নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু করা তো যায় না, কারণ ওর মধ্যে তার বায়ুরোধক কিছু নাই, কোনো ছিদ্র নেই। বুনসেন বার্নারে না আছে, সাশ্রয়ী মোটেও না, শিখের তাপমাত্রা কম, এটা আমরা জানি। তো দিন শেষে বি হবে। ঠিক আছে? আচ্ছা, এটা তো বলছি। এবার আসো, তাহলে দেখো আমরা কি কি পড়ছিলাম। আমরা পোর্সেলিন বাটি পড়ছি, বুনসেন বার্নার পড়ছি, স্পিড ল্যাম্প পড়ছি তাপ দেওয়াকারী হিসেবে। এবার আমরা পড়বো শুষ্ককারক হিসেবে, মানে পানি সরায় ফেলে এরকম হিসেবে আমরা পড়বো
ডেসিকেটর তোমার ছবি যেটা সেটা হচ্ছে ডেসিকেটর। ওর কাজ কি, ও হচ্ছে ভেতর থেকে বাতাসটাকে বের করে ফেলবে, শুষ্ক করবে, জলীয় বাষ্পকে সে বের করে ফেলবে, বুঝছো? কি ইউজ করি আমরা সেজন্য? ক্যালসিয়াম ক্লোরাইড ইউজ করি। এখন আমরা কয়টা নাম জানবো যে আর কি কি শুষ্ককারক আছে। কঠিন শুষ্ককারক আছে, তরল শুষ্ককারক আছে। দেখো, এগুলো হচ্ছে কঠিন শুষ্ককারক আর এটা হচ্ছে তরল শুষ্ককারক। এগুলো একটু মনে রাখতে পারো, এই নেমনিকগুলো দিয়ে মাঝে মাঝে আসে। আর এটা হচ্ছে নিরোধক। নিরোধক মানে যে হচ্ছে পানি সরাই দেয়। শুষ্ক মানে যে হচ্ছে জলীয় বাষ্পকে সরাই দেবে, সে হচ্ছে শুষ্ককারক। এ হচ্ছে শুধুমাত্র পানিকে পানি হিসেবে সরাবে, তা হচ্ছে নিরোধক। নিরোধক উদাহরণ কি? নিরোধক উদাহরণ হচ্ছে এগুলা। আর কিছু আছে যারা হচ্ছে নিরোধক হিসেবে কাজ করতে পারে, আবার শুষ্ককারক হিসেবে কাজ করতে পারে। একদম তো ভাইয়া লিখতে পারতেছি না, লিখার কোনো দরকার নেই আফিয়া, কারণ এই উৎসব তো তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে আলটিমেটলি, অথবা তুলে রাখতে পারো। যাই হোক, এবার আসো, এই যে গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং যে P2O5, এরা করে কি, এরা শুষ্ককারক এবং নিরোধক দুইটি হিসেবে কাজ করতে পারে। তাই মাঝে মাঝে পরীক্ষা আসতে পারে নিচের কোনটি শুষ্ককারক নিরোধক উভয়, তখন তুমি এগুলো দেখাবা। আচ্ছা, এই নেসলার দ্রবণ এটা আসলে তোমাদের বই আলাদা টপিক হিসেবে নাই, এটা জাস্ট একটা উদাহরণ হিসেবে আছে। এটার এই যে সংখ্যাটি এটা কাজে লাগে, তাই এটা দেওয়া হয়েছে এখানে যে K2HgI4, এটা খুব আনকমন একটা সংকেত নেসলার দ্রবণ, তাই এটা একটু মনে রাখবা। এছাড়া সিগনিফিকেন্স কিছু না এটার। এরপর আমরা আসি কিছু, আমাদের এখন মাত্র ক্লাস মোটামুটি শেষের দিকে, জাস্ট দুটো টপিক বাকি আছে আমাদের। একটা হচ্ছে যে কিছু হ্যাজার্ড সিম্বল, যেগুলো আমাদের রাসায়নিক বিষাক্ত পদার্থ হবে যাবে এটা। আর হচ্ছে যে বলছিলাম ম্যাক্রো মাইক্রো, এটা নিয়ে কথা বলবো সেটা। আর লাস্টে আমরা একটা সামারি করবো পুরো ক্লাসের। এই তিনটা টপিক বাকি এখন আমাদের। তো এখান থেকে আমরা কি মনে রাখবো? এখান থেকে আমরা জাস্ট দুইটি জিনিস লাগবে। একটা হচ্ছে যে মোট কতটা হ্যাজার্ড সিম্বল, আন্তর্জাতিকভাবে হ্যাজার্ড সিম্বল হচ্ছে টোটাল 10টা, এটা মনে রাখবো আমরা। আর এই যে ছক দেখছো, ছকের মধ্যে তুমি জাস্ট এই চিহ্নগুলো একটু মনে রাখবা যে কোনটা কি। যে আমরা এফ দিয়ে দাহ্য বুঝাচ্ছি, এফ প্লাস দিয়ে মারাত্মক দাহ্য বুঝাচ্ছি, ই দিয়ে এক্সপ্লোসিভ বা বিস্ফোরক বুঝাচ্ছি। এই জাস্ট ইন্টারপ্রিটেশন তুমি মনে রাখলেই চলবে। সর্বোচ্চ তোমার প্রচুর ইচ্ছা করলে তুমি কয়েকটা উদাহরণ মনে রাখতে পারো, এর বেশি কিছু লাগবে না। এখান থেকে কখনো প্রশ্ন আসে নাই, সেট ব্যবহার হচ্ছে যে কখনো প্রশ্ন আসে না এখান থেকে, তাই উদাহরণ লাগে না আলটিমেটলি। তুমি মনে রাখবা 10টা, এখানে 10টা আছে, এইটুকু মনে রাখলে চলবে। আর কিছু আছে ক্ষয়কারক, এগুলো হচ্ছে বিষাক্ত, কিছু হচ্ছে ক্ষয়কারক। ক্ষয়কারক তাদেরকে বলা হয় যাদের পিএইচ 2.5 এর চেয়ে কম অথবা 12.5 এর চেয়ে বেশি, তাদেরকে আমরা ক্ষয়কারক বলি। তারা সবল ক্ষার হয় অথবা সবল অ্যাসিড হয়। এগুলো খুব একটা আসেনি এখন পর্যন্ত, বাট বই টপিকটা আছে। কিন্তু এই জিনিসটা বহুবার আসছে, বহুবার। কতবার আসছে তার কোনো হিসাব নাই। এই ছকটা, এটা কিসের ছক? আমাদের ল্যাবরেটরিতে ফ্রিকোয়েন্টলি ইউজ হয় এরকম কিছু বিষাক্ত উপাদান, এবং তার অল্টারনেট ভালো কি কি আমরা ইউজ করতে পারি তার একটা ছক আমাদের এখানে দিছে। আমরা কিভাবে মনে রাখবো? এটা খুবই সহজ, একটু খেয়াল করলে তুমি পারবা। তোমার মনে হয় তুমি একটা চেইন রিঅ্যাকশন পড়ছিলে, তাই না? CH4 একটা চেইন রিঅ্যাকশন পড়ছিলে, দিন শেষে সবগুলো CCl4 তৈরি হয়ে যায়, চেইন রিঅ্যাকশন। সেই চেইন রিঅ্যাকশনে কিন্তু CCl4 তৈরি হওয়ার আগের ধাপে এই জিনিসটা ছিল, CHCl3। তার মানে CHCl3 আর CCl4 তারা পরস্পর খালাতো হয় মনে করো। তো এই দুইটাই বিষাক্ত। দিন শেষে আমি এই দুইটার বদলে কি ইউজ করতে পারি? সেম জিনিস হেক্সেন ইউজ করতে পারি। এটা তোমরা সহজে মনে রাখতে পারবা। আচ্ছা, এটা গেল। এরপর আসো বেনজিন। মনে করো এটা হচ্ছে বেনজিন, সাপোজ এটা হচ্ছে একটা বেনজিন। তো বেনজিন সাথে তুমি যদি দুইটা CH3 যুক্ত করে দাও, সেটা কি হয়ে যায়? সেটা হয়ে যায় জাইলিন। বেনজিন এবং জাইলিন এই দুইটাই বিষাক্ত, তাদের তাদের অল্টারনেটিভ তুমি কি ইউজ করতে পারো? তাদের অল্টারনেটিভ তুমি টলুইন ইউজ করতে পারো। একদম সহজ না তাইলে? বেনজিন, জাইলিন, টলুইন, একদম সহজ হয়ে গেল আমাদের। বিউটানল 2, তার এগেনস্টে বিউটানল 1। তাহলে এই পাঁচটা তুমি আসলে না পড়লেও পারবা, এমনি তোমার মনে থাকবে। লাস্টে দুটো শুধু তোমার একটু পড়তে হবে কষ্ট করে, যে লেড ক্রোমেট এটা পটাশিয়াম কার্বনেট, এদিকে পটাশিয়াম সেটা হচ্ছে ক্যালসিয়াম। এইটুকু পড়লেই হবে না, সংকেত তোমার লাগবে না, এখানকার সংকেত কিছু লাগবে না। এখানে জাস্ট তুমি নামগুলো পড়বা, সংকেত আসে না পরীক্ষায়। ভার্সিটির জন্য তুমি দেখতে পারো সর্বোচ্চ ডিউর জন্য, বাট মেডিকেলের জন্য কোনোভাবে লাগবে না। আচ্ছা, এবার আমরা পরের টপিকে যাই। রাসায়নিক পদার্থ যেগুলো আমরা বানাই সেগুলো আবার বের করে দেওয়ার একটা ব্যাপার থাকে, তাই না? আমি ল্যাবরেটরিতে একটা জিনিস বানালাম, সেটা তো শেষে কাজ শেষে আমার ফেলে দিতে হবে। তো ফেলে দেওয়ার সময় কিছু একটু খেয়াল করতে হয় যে কিছু কিছু জিনিস আমাদের প্রকৃতির জন্য খুব খারাপ, যেমন হচ্ছে মনে করো অ্যামোনিয়া, বা যেমন লিকার অ্যামোনিয়া। এটা কি 35 থেকে 40% অ্যামোনিয়া সম্পৃক্ত দ্রবণ। এটা কি করে? এটা আমাদের চোখ, এটার কারণে রক্তবর্ণ হইতে পারে আমাদের। তোমরা কখনো যাই না অ্যামোনিয়ার ঘ্রাণ পাইছো কিনা? আমরা যখন ল্যাবরেটরিতে যাই, কেমিস্ট্রি ল্যাবরে, তখন একটা গন্ধ, একটা ঝাঁজ নাকে আসে, সেটা হচ্ছে অ্যামোনিয়ার গন্ধ। আমার মতো যারা অতি উৎসাহী তারা অনেক সময় অ্যামোনিয়ার গন্ধ একবার রিসিভ করছো, বেশি উৎসাহী হয়ে অ্যামোনিয়ার জারটা খুলে একটু গন্ধটা নিছো যে কেমন দেখি, এবং বিশাল একটা ধাক্কা খাইছো, আমি জানি এটা অনেকেই করে। আমিও করছিলাম, শিক্ষা হয়ে গেছে, আর কখনো করি নাই।
তারপরে এটা অনেক ক্ষতিকর আর কি, আলটিমেটলি অনেক ক্ষতিকর, এটা করা যাবে না কখনো। এরপরে এই পার্টটা আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলো আসলে ল্যাবে তেমন একটা থাকে না, পড়ার জন্য পড়া। পটাশিয়াম পারম্যাঙ্গানেট মজার জিনিস কি, ডায়রিয়া হওয়ার সম্ভাবনা শতভাগ যদি ভুল করে খেয়ে ফেলো আবেগে। আর পটাশিয়াম ডাইক্রোমেট হলে ডায়রিয়ার সম্ভাবনা থাকে। এই জায়গাতে মানুষ কিছু লেম প্রশ্ন আসে, তোমাকে বলবে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পেটে গেলে কি হবে, বলে একটা অপশন দিবে শতভাগ সম্ভাবনা, আরটা অপশন দিবে শুধু সম্ভাবনা। এখান থেকে এবার প্রশ্ন দিয়ে ঝামেলা করে মাঝে মাঝে, তো একটু খেয়াল করবে যেন এরকম লেম প্রশ্ন আসলে তোমার অসুবিধা না হয়। ঠিক আছে, এইটুকু পড়লে হবে। আর হচ্ছে ফরমালিন একটু পড়তে দেখো। ফরমালিন কি, 40% জলীয় দ্রবণ, এটার কারণে কিডনি নষ্ট হতে পারে। আরটা ইম্পর্টেন্ট হচ্ছে ক্লোরোফর্ম, কেন্দ্রীয় সায়েন্সের মারাত্মক ক্ষতি। মনে রাখবা যেসব জিনিসে মেডিকেল সায়েন্সের ব্যাপার স্যাপার আছে ওগুলো আমাদের মেডিকেলে বেশি আসে, যেহেতু কেন্দ্রীয় স্থানান্তর একটা মেডিকেলের ব্যাপার স্যাপার, তাই এটা অবশ্যই মনে রাখতে হবে, হয়তো দিয়েও দিতে পারে, বলা যায় না। আচ্ছা, এবার সব ম্যাক্রো, সেই ম্যাক্রো এবং মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি নিয়ে। এটা আমরা কি পড়বো, আমরা এখানে জাস্ট দুইটা জিনিস পড়বো, এই দুইটা জিনিস আমরা পড়বো, যে ম্যাক্রো, সেই মাইক্রো এবং মাইক্রোর ক্ষেত্রে ভর এবং আয়তনের মানটা কত। একদম সহজ, খেয়াল করে দেখো, মাইক্রো মানে ছোট তাই না, তো এখানে 5 মিলিগ্রাম থেকে আমরা 20 মিলিগ্রাম নিই, মাইক্রো তাই সামান্য। এরপর যেটা সেই মাইক্রো একটু সামান্য বড় হবে, তাই আমরা 10 দিয়ে গুণ করে দিচ্ছি, দেখো 50 থেকে 200। এটা আরেকটু বড় ম্যাক্রো, এটা আমরা আরো 10 দিয়ে গুণ করছি, 500 থেকে 2000 গ্রাম। 2 গ্রাম মানে তো 2000 গ্রাম তাই না, তার মানে মাইক্রোতে যা, মনে করো 5 আর 20 তুমি মনে রাখলা, এখানে আর 10 দিয়ে গুণ করবা, এখানে আর 10 দিয়ে গুণ করবা, শেষ, তোমার এগুলো মনে রাখতে হবে না। ঠিক তেমনি তুমি এখানে আসো, এখানে হচ্ছে 2 ml থেকে 1 ml, সরি 0.2 থেকে 1 ml, এটা হচ্ছে 2 থেকে 4, এটা হচ্ছে 20 থেকে 30, মানে 10 10 করে মনে করে বাড়ছে। এটা 0.2 ছিল, 2 হয়েছে, 20 হয়েছে, এভাবে তুমি মনে রাখতে পারো। অ্যাকচুয়ালি এই কথাগুলো কেন আসছে, এভাবে আমরা কেন ভাগ করছি, আমরা ভাগ করছি তিনটা কারণে। একটা হচ্ছে পরিবেশ দূষণ কতটুকু হচ্ছে তার উপর ভিত্তি করে, একটা হচ্ছে সময় কতক্ষণ লাগে তার উপর ভিত্তি করে, একটা হচ্ছে খরচ কত লাগে তার উপর ভিত্তি করে। খরচটা যেমন দেখো, ম্যাক্রো এটা তো কম খরচে করা যাবে, কিন্তু বর্জ্য হবে অনেক বেশি, ফলে পরিবেশ বেশি দূষিত হবে, সময় বেশি লাগবে। অথচ মাইক্রো তুমি দেখো, সময় লাগবে কম, পরিবেশ সামান্য দূষিত হবে, কিন্তু খরচ হয়ে যাবে আবার অনেক বেশি। তো এভাবে আমরা যেটা যখন যেভাবে দরকার সেভাবে আমরা মাইক্রো, সেই মাইক্রো বা ম্যাক্রোর মাধ্যমে বিভিন্ন বিক্রিয়া করে থাকি। আর লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে আমরা যখন ল্যাবরেটরিতে যাই কিছু কিট আমাদের সাথে রাখতে হয়, কিছু সেফটি কিট সাথে রাখতে হয়। তার মধ্যে একটা জিনিস হচ্ছে রাবিং অ্যালকোহল, যেটা এখন আমরা স্যানিটাইজার হিসেবে ইউজ করি, সেটা সবসময় ল্যাবরেটরিতে রাখতে হয়। সেটা হচ্ছে 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল, যেটা আমরা স্যানিটাইজার হিসেবে ইউজ করি, সেটা হচ্ছে 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো আমরা একটু সামারি করি। সামারি করি বলতে এই চ্যাপ্টারে কি না পড়লেই নয়, এই চ্যাপ্টার তো অনেক বড় একটা চ্যাপ্টার, ঝামেলা একটা চ্যাপ্টার, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, প্রায় 50 কি 60 পেজ বইয়ে। মনে করো যে তোমার মন চাইলে তুমি পড়বা না, সাপোজ তোমার মন চাইলে তুমি পড়তে ইচ্ছা করছো না, তোমার কি করা যায় তাহলে এখন? তখন বলবো যে আমি কয়টা টপিক তুমি না পড়ে কখনো যাবে না। একটা হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি, এটা অবশ্যই পড়তে হবে তোমাকে, প্রাইমারি সেকেন্ডারি। 2 নম্বর হচ্ছে কি, ওই মাইক্রো সেমি মাইক্রো, ওই জিনিসটা মাইক্রো সেমি মাইক্রো, এটা তুমি পড়লা। তারপর হচ্ছে কি, ওই যে আমরা বিষাক্ত পদার্থ সাথে ভালো কি ইউজ করে সেটা পড়লাম না, ওই জিনিসটা। লাস্ট কি, মোলারিটি, যেটা আমরা পড়ছি, মোলারিটি জিনিসটা ধারণা নিয়ে যাবে। এইটুকু হচ্ছে না পড়লেই 9 টপিক। ঠিক আছে, এই 4টা পড়ার পরে তুমি একটা কাজ করতে পারো, সেটা তুমি একটা সংযুক্তি পড়তে পারো। সংযুক্তি তোমাদের মনে আছে, আজকে আমরা অনেকগুলো সংযুক্তি পড়ছি। চল আজকে একটু সামারি করি, এখন আমরা একটু সামারি করি যে কি কি সংযুক্তি পড়ছি আজকে আমরা। দেখি তোমরা আস্তে আস্তে বলো, তোমরা চ্যাটে বলো কি কি সংযুক্তি পড়ছি। সবার আগে সফট গ্লাস পড়ছিলাম, সফট গ্লাস, সফট গ্লাস পড়ছিলাম। তারপরে কি পড়ছিলাম, তারপর পড়ছিলাম পাইরেক্স গ্লাস। তারপরে কি পড়ছি, তারপর আমরা পড়ছি এই ক্রোমিক অ্যাসিড, ক্রোমিক অ্যাসিড পড়ছি। তারপরে কি পড়ছিলাম, সংযুক্তি, সংযুক্তি কি পড়ছি। তারপর আমরা রাজঅম্ল পড়ছি, অ্যাকুয়া রেজিয়া বা রাজঅম্ল, রাজঅম্লকে অ্যাকুয়া রেজিয়া বলে। কি লিখলাম এটা আমি, আস্তাগফিরুল্লাহ, রাজঅম্ল। আচ্ছা এরপরে কি পড়ছি আমরা, আমরা এরপরে লিকার অ্যামোনিয়া পড়ছি, লিকার অ্যামোনিয়া। আচ্ছা এরপরে কি পড়ছি আমরা, এরপরে আমরা ফরমালিন পড়ছি, ফরমালিন। তারপর পড়ছি আমরা এই যে রাবিং অ্যালকোহল, রাবিং অ্যালকোহল। আচ্ছা তাহলে এবার খেয়াল করো, আমরা অনেকগুলা এতগুলা সংযুক্তি পড়ছি, কিন্তু আলটিমেটলি কিন্তু তুমি ভুলে যাবা বা তোমাকে ভুল করানো সম্ভব এখান থেকে। তো হ্যাঁ, নিসরাত দ্রবণ পড়ছে, একটা নিসরাত দ্রবণ, নিসরাত দ্রবণ।
তো এখানে একটু কাহিনী আছে, কাহিনী কি জানো? যেমন মনে করো রাবিং অ্যালু, সেটা কি 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল, 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল। ফরমালিন কি 40% জলীয় দ্রবণ, খেয়াল করবে এটা 40% জলীয় দ্রবণ, এটা কিন্তু সম্পৃক্ত দ্রবণ না। ওরা তোমাকে এখানে সম্পৃক্ত দ্রবণ ধরাই দেবে, এখানে তোমাকে বলবে যে অসম্পৃক্ত দ্রবণ বা অন্য কিছু, এটা হচ্ছে জলীয় দ্রবণ। লিকের অ্যামোনিয়া ছিল কি 35 থেকে 40% অ্যামোনিয়ার সম্পৃক্ত দ্রবণ ছিল, এটা সম্পৃক্ত। তারপর রাজঅম্ল কি ছিল? রাজঅম্ল ছিল তোমার 1 মোল HNO3, HNO3 3 মোল HCl এরকম ছিল। তারপরে ক্রোমিক অ্যাসিড কি ছিল? পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, আর হচ্ছে গাঢ় সালফিউরিক, এটা লঘু দিলে হবে না, গাঢ় সালফিউরিক দিতে হবে, এবং কি সম্পৃক্ত ছিল। এনে কি ছিল? জিঙ্ক অক্সাইড এবং বেরিয়াম বোরোসিলিকেট, জিঙ্ক অক্সাইড প্লাস বেরিয়াম বোরোসিলিকেট। এটা হচ্ছে কি ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম সোডিয়াম সিলিকেট ছিল। বুঝতে পারছো? এভাবে তোমরা একটা সামারি করবা, বুঝছো? সামারি করে একটা নোট করে রাখবা, একদিকে একটা স্টিকি নোট দিয়ে লাগায় রাখবা, তাইলে হচ্ছে তোমার একদম সাজানো থাকবে, তুমি বারবার ভুল করবে না। এবার আসলে আমরা আরেকটা সামারি পড়ি, সেটা হচ্ছে তুমি যদি আজকের ক্লাসের পরে কোয়েশ্চেন ব্যাংকটা খুলো, কোয়েশ্চেন ব্যাংকটা খুলে তুমি দেখো যে এই তৃতীয় চ্যাপ্টার যেটা ছিল পর্যাবৃত্ত ধর্ম থেকে কি কি প্রশ্ন আসছে, তুমি দেখবা 70% প্রশ্ন আসছে একটা জায়গা থেকে, সেটা হচ্ছে কি ডান থেকে বামে, বাম থেকে ডানে, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, বা 4-5টা মৌল দিয়ে দিচ্ছে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিজিয়াম। এদের মধ্যে ক্ষার ধর্ম, বিজারণ ধর্ম, জারণ ক্ষমতা, বিজারণ ক্ষমতা, অম্ল ধর্ম, তারপরে মনে করো যে তোমার এই ইলেকট্রন আসক্তি, হাবিজাবি, এগুলো কেমনে চেঞ্জ হয়, উপর থেকে নিচে, ডান থেকে হবে, নিচ থেকে এভাবে চেঞ্জ কিভাবে হয়। তো এটা আমরা একটা সামারি করি, বুঝছো? 2 মিনিট লাগবে একটা সামারি করে, তারপর ছুটি। অনেকক্ষণ হয়ে গেছে, 2 মিনিটের সামারি করি, এটা সামারিটা পড়লে সব একদম সহজ হয়ে যাবে। এই সামারিটা দেখো, তারপর ছুটি। একটু ভালো করে খেয়াল করি স্ক্রিনে দেখো, আমরা একটা চারটা স্পেস নিছি, বুঝছো? এটা মনে করো আমাদের পর্যায় সারণীর বাম দিকের দিক, বাম দিক। এটা হচ্ছে ডান দিক, এটা বাম দিক, এটা ডান দিক। বাম দিক আছে কি? বাম দিকে ধাতু আছে, ধাতু, ধাতু বা ধাতব ধর্ম, ঠিক আছে? ধাতব ধর্মের অক্সাইড কেমন হয় একটু বলো তো চ্যাটে আমাকে। ধাতব ধর্মের অক্সাইড কোন ধর্মী হয়? অম্লধর্মী না ক্ষারধর্মী? ধাতব ধর্মের অক্সাইড কোন ধর্মী হয়? মারিয়া বললো অম্ল, এটা কি ধরনের কথা ভাইয়া? শাওন বলছো ক্ষার। হ্যাঁ, ধাতব অক্সাইড হয় সবসময় ক্ষারধর্মী, ক্ষারধর্মী। আর ধাতু কি করে? ধাতু হচ্ছে তোমার, ধাতু ইলেকট্রন ত্যাগ করে, তাই না? যে ইলেকট্রন ত্যাগ করে তার হয় কি জারণ হয়, তার নিজের জারণ হয়। তাহলে সে অন্যকে বিজারণ করায়, তাই না? যে অন্যকে বিজারণ করায় আমরা বলি সে হচ্ছে বিজারক। তার মানে ধাতু হচ্ছে বিজারক বা বিজারণ ক্ষমতা ধর্মী বা বিজারণ ক্ষমতা যুক্ত, বা আমরা বললাম বিজারক ধর্মী বা বিজারক বললাম, বিজারক। আমি আবার বলি, ধাতু হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করা মানে হচ্ছে জারণ। যে জারণ, যার জারণ হয় সে তো অন্যকে বিজারণ করায়, তাই না? অন্যকে যে সে বিজারণ করাচ্ছে তাই হচ্ছে সে বিজারক। তার মানে আমার ধাতু হচ্ছে একটা বিজারক। তাহলে আমি এবার অধাতুতে আসি, এখানে হচ্ছে অধাতুর ধর্ম, এখানে হচ্ছে অম্ল ধর্ম, কারণ অধাতুর অক্সাইড হচ্ছে অম্লীয়, এবং ও হচ্ছে জারক। ঠিক আছে, এইটুক যদি আমরা করি তাহলে এবার আসো নিচে। এই যে দেখো ধাতব, ক্ষারধর্মী, বিজারক যেগুলা, সেই ধর্মগুলোই নিচে থাকবে। কি বললাম? সেই ধর্মগুলোই পর্যায় সারণীর নিচে থাকবে। আর যেগুলো ডান দিকে সেগুলো থাকবে পর্যায় সারণীর উপরের দিকে, বুঝছো? ডানেগুলো থাকবে উপরে, বামেগুলো থাকবে নিচে। এখন মনে করো তোমাকে জিজ্ঞেস করলো যে পর্যায় সারণীর ডান থেকে বামে, ভালো করে খেয়াল করো কথাটা, পর্যায় সারণীর ডান থেকে বামে অম্লধর্ম বাড়ে না কমে? বলতো কি হবে? হ্যাঁ, আরজিনা বলছো কমে, হাজারা বলছো এসিড বাড়ে। আসলে বাড়বে না ভাইয়া, অনেকে বলছো বাড়ে। তাহলে একটু দেখো, আমরা চিন্তা ভাবনা করি। প্রশ্ন ছিল কি ডান থেকে বামে অম্লধর্ম বাড়ে না কমে। আমি ডান থেকে বামে যাই, ডান থেকে আমি হেঁটে হেঁটে বামে গেলাম। দেখো বামে কি আমি অম্লধর্ম খুঁজে পাচ্ছি? অম্লধর্ম তো নাই, অম্লধর্ম তো ডান এনে ছিল। তাই ডান থেকে বামে অম্লধর্ম কমবে। বুঝতে পারছো? এখন মনে করো আমি জিজ্ঞেস করলাম যে পর্যায় সারণীর নিচ থেকে উপরে অম্লধর্ম বাড়ে না কমে? বলতো, পর্যায় সারণীর নিচ থেকে উপরে অম্লধর্ম বাড়ে না কমে? নিচ থেকে উপরে বলছি, নিচ থেকে উপরে অম্লধর্ম বাড়ে না কমে। সাদি ইসলাম মৌ বলছো বাড়বে, রুবিনা বলছো বাড়বে, শাওন মন্ডল বাড়বে। ঠিক আছে, আমরা দেখি কি হবে। দেখো নিচে আমরা বলছি নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে
অম্লধর্ম বাড়ে না কমে? দেখো অম্লধর্ম হচ্ছে উপরে, তার মানে এখানে অম্লধর্ম, তার মানে সেটা বাড়বে। বাটটা বুঝতে পারছো? তাহলে ধাতব, ক্ষার ধর্ম, বিজারণ ধর্ম, বিজারক, এই ব্যাপারগুলোকে আমরা বাম দিকে রাখছি। অধাতব অম্ল ধাতবকে আমরা জারককে ডান দিকে রাখছি। যারা ডানে তারাই উপরে, যারা বামে তারাই নিচে। এবার তোমাকে ডান থেকে বামে বলুক, নিচ থেকে উপরে বলুক, উপর থেকে নিচে বলুক, যেমন মনে তেমনি বলুক, তুমি এই জিনিসটা কল্পনা করে বলে দিবা যে কি হবে। ঠিক আছে? আমি কি আরেকবার বলবো? আচ্ছা আমি আরেকবার বলি তাইলে, আরেকবার বলি, যারা বুঝে নেই তারা একটু খেয়াল করো, যারা বুঝতে পারছো তারা চিল করো। আমি একটু পরিষ্কার করি, পুরোটা ক্লিয়ার করে আবার করতেছি। দেখো আমরা বললাম যে বামে থাকে ধাতু, তাই ধাতব ধর্ম। ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষারীয়, তাই ক্ষার ধর্ম, ক্ষারীয়। এবং ধাতু হচ্ছে বিজারক, তাই বিজারক লিখলাম এখানে। বামে হচ্ছে অধাতু, অধাতব ধর্ম, এবং সে অম্লীয়, এবং সে জারক। এবং বললাম বামে যা আছে তাই নিচে আছে, ডানে যা আছে তাই উপরে আছে। এখন যদি তোমাকে জিজ্ঞেস করে উপর থেকে নিচে ক্ষার ধর্ম বাড়বে না কমবে, তুমি কি বলবা বলো? এখন উপর থেকে নিচে ক্ষার ধর্ম কি হবে? উপর থেকে নিচে ক্ষার ধর্ম কি হবে? দেখো আমি উপর থেকে নিচে নামি, উপর থেকে নিচে নামতেছি, উপর থেকে নিচে নামতেছি, নিচে এসে দেখলাম যারা, তারা হচ্ছে কারা? এরা। এখানে ক্ষার ধর্ম আছে, দেখছো? তার মানে ক্ষার ধর্ম বাড়বে। একদম সহজ না? আমাকে যেদিকে যাইতে বলবে সেদিকে গিয়ে আমি দেখবো সেখানে কি আছে, যদি দেখি ক্ষার ধর্ম আছে তাহলে বাড়বে, না থাকলে সেটা কমবে। একদম সহজ। এখন এইগুলোর বাইরে আর কি আছে? এই 6টা ধর্মের বাইরে কি ধর্ম আছে? এর বাইরে আছে তোমার আয়নীকরণ শক্তি আছে, ইলেকট্রন আসক্তি আছে, এবং তড়িৎ ঋণাত্মকতা আছে। এই সবগুলোই তো সেম, এই তিনটাই তো তোমার বাম থেকে ডানে বাড়ে, উপর থেকে নিচে কমে, এছাড়া তার কিছুই নেই এগুলোর। তাহলে আমাদের সবকিছু সামারি হয়ে গেল। এখন এ যদি সবচেয়ে কঠিন করে তাহলে কি করতে পারে জানো? যদি সবচেয়ে কঠিন করে তাহলে বলবে যে 4টা যৌগ তুলে, মৌল তুলে দিয়ে বলবে যে পটাশিয়াম, সিজিয়াম, ফ্লোরিন, আর মনে করে বলবে যে অ্যাস্টাটিন, অ্যাস্টাটিন। 4টা মৌল তুলে দিয়ে বলবে এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী জারককে, সবচেয়ে শক্তিশালী বিজারককে, সবচেয়ে শক্তিশালী ধাতুকে, এরকম বলবে। তখন তুমি এগুলোকে বসাবা পজিশনের মধ্যে। তুমি বলো পটাশিয়াম কই থাকে? পটাশিয়াম থাকে একদম উপরে বাম দিকে থাকে, তাই না? ধাতুর মধ্যে আমরা জানি পটাশিয়াম থাকে এদিকে। সিজিয়াম কই? সিজিয়াম থেকে এদিকে নিচে থাকে পর্যায় সারণীর। ফ্লোরিন কই থাকে? ফ্লোরিন থেকে এই বরাবর, ফ্লোরিন এই বরাবর থাকে। অ্যাস্ট্রিন কই থাকে? অ্যাস্ট্রিন থাকে যে 17 নম্বরের নিচে, অ্যাস্ট্রাটিন এদিকে। এখন এদের মধ্যে সবচেয়ে বেশি জারক, সবচেয়ে শক্তিশালী জারক কে হবে তুমি বলো? সবচেয়ে শক্তিশালী জারক হবে যে হচ্ছে একদম ডান দিকে আছে, ডান দিকে এবং উপরে আছে যে, তাই না? জারক ধর্ম কই আছে? ডান দিকে এবং উপরে না জারক ধর্ম? তাহলে যে সবচেয়ে ডান এবং উপরে সে হচ্ছে সবচেয়ে শক্তিশালী জারক হবে। তাহলে আমার এ হবে সবচেয়ে শক্তিশালী জারক, তাই না? ঠিক এভাবে তুমি 70% প্রশ্ন ওই একটা ছবি দিয়ে অ্যান্সার করে ফেলতে পারবে। ব্যাপারটা জোস না? ঠিক আছে, এই হচ্ছে কথা, আমাদের চ্যাপ্টারটা শেষ। সংযুক্তি স্টুডেন্ট নিতে পারো নাই, এটা তো আসলে আমার কাছে সেভ করা আছে কি? সেভ করা তো নাই ভাইয়া। বই তো পাবা, সবগুলো সংযুক্ত বই আছে, বই থেকে একসাথে লিখে নিও। আর হচ্ছে যে আমরা যেটা করব, কোয়েশ্চেন অ্যান্সারের মধ্যে তোমরা অনেক প্রশ্ন করছো, আমরা তো চেষ্টা করছি সেগুলো অ্যান্সার দেওয়ার। যারা পাও নাই অ্যান্সার, কোনো প্যারা নাই, তোমরা ফেসবুকে যে প্রবলেম বক্স থাকবে সেখানে অ্যান্সারটা, সেখানে প্রশ্ন করিও, সেই প্রশ্নের সব অ্যান্সার দেওয়া হবে। যাদের কারেন্ট চলে গেছে বলছো, রেকর্ড দিয়ে দেওয়া হবে, কোনো প্যারা নাই। এই হচ্ছে কথা আর কি। নাজিম ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লাস্ট ফুলের অ্যান্সার করে দাও।
নাজিম ভাই ক্লাস শেষ করে দেন।